সিম্পল আরও কিছু বিষয় দেখব ওয়েবসাইটে, যেরকম আমরা লাস্ট ক্লাস পর্যন্ত জাস্ট একটা থিম আপলোড করেছিলাম, লোগো দিয়েছিলাম এবং একটা মেনু তৈরি করছি, তাই না? অনেকগুলো মেনুগুলো আমারটা ডান পাশে চেপে দেখি ডান পাশে আমার আপনি কি আমরা কি এই থিমটা নিয়ে কাজ করেছি নাকি অন্য কোনো থিম? এইটাই এইটা নিয়ে কাজ করেছেন, তাও বামে চেপে আছে, আপনার কথা না দেখি। আচ্ছা বলো তো আপনার ওয়েবসাইটটা আমাকে। লিঙ্কে আছে দেখো জি, গ্রুপে দেওয়া আমি হোয়াটসঅ্যাপ নাই আমার কাছে এখন, জাস্ট আপনার নামটা বলেন আমাকে। আপনার আরে ওয়েবসাইট ব্লগ কে এইচ এল ই এল ই ডি। ভি এন ও জি জি বস। বস আমার এই লিঙ্কটা দিয়েছি আপনাকে। আচ্ছা ঠিক আছে, দেখছি। বস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার এখানে লোগোটা অনেক বেশি বড়, মোটা এখানে লোগোটা বড়, আর আপনি এখানে সাইট টাইটেল দিয়েছেন না। আমি কিন্তু আমার এখানে সাইট টাইটেলটা সরিয়ে দিয়েছি। ও সাইট টাইটেলের কারণে হয় কি, ডান পাশে জায়গা বেশি নিয়ে নিলে মেনুটাকে তো নিচে নামতেই হবে, আর জায়গা তো নেই এখন। এই পুরো এতটুকু অংশ এখানে বসবে না তো, জায়গা নেই, এই জন্য নিচে চলে আসছে। আপনি এটা সরা দিলে আবার তার জায়গা মতো চলে যাবে। আচ্ছা, সো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত পেজ ওপেন কিভাবে করতে হয় এটা শিখেছি। আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে পোস্ট করতে পারবো। সো পোস্ট বলতে বিভিন্ন রকমের ব্লগস আমরা দেখি, রাইট? অনেক রকমের এখানে যদি যাই আমরা, ব্লগস বা কন্টেন্টস লেখা হয়, ঠিক আছে? সো কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে এগুলোকে পাবলিশ করতে পারি বা কিভাবে এগুলোকে আমরা নিজেরা মডিফাই করতে পারি। সো ব্লগস বা পোস্ট এই সব কিছু থাকবে হচ্ছে আপনার এই পোস্ট ট্যাবটা বা পোস্ট সেকশনের ভিতরে। সো যখনই আমরা চিন্তা করব যে আমরা নতুন করে কোনো পোস্ট তৈরি করব, আগে চিন্তা করতে হবে যে কতগুলো ক্যাটাগরি বা কতগুলো টাইপসের পোস্ট আমরা করব। যেরকম যদি এই হয় যে আপনি ইলেকট্রনিক প্রোডাক্টস নিয়ে কথা বলেন বা ইলেকট্রনিক প্রোডাক্টস নিয়ে খালি ব্লগ লিখেন, সেই ক্ষেত্রেও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিজ চলে আসে। যেরকম ইলেকট্রনিক আইটেম শুধুমাত্র অফিসের জন্য বা শুধুমাত্র কিচেনের জন্যই হয় না, প্রত্যেকটা প্লেসের জন্য হতে পারে। ইনডোর ইলেকট্রনিক প্রোডাক্টস বা ইলেকট্রনিক আইটেমস, আউটডোর হতে পারে, বেডরুম হতে পারে, লিভিং রুম হতে পারে, রাইট? সো আপনাকে যেটা করতে হবে, যখনই ব্লগস লিখছেন বা যখনই কন্টেন্ট লিখবেন, সর্বপ্রথমে ক্যাটাগরিগুলোকে চুজ করে নেবেন। আগে ক্যাটাগরি তৈরি করব, তারপর গিয়ে আমরা হচ্ছে আমাদের পোস্টগুলো তৈরি করব, ঠিক আছে? সো আমরা পোস্ট তৈরি করার আগেই আমরা যদি একটু এখানে দেখি, আমাদের একটা ক্যাটাগরিজ ট্যাব আছে। সো এই ক্যাটাগরিজ ট্যাবে আগে ক্লিক করব। এখানে ইনিশিয়ালি একটা ক্যাটাগরি দেওয়া থাকবে যেটার নাম দেওয়া আছে আনক্যাটাগরাইজড, দ্যাট মিনস উইদাউট এনি ক্যাটাগরি। সো আমরা এখানে নতুন করে কিছু ক্যাটাগরিজ তৈরি করব। তো সর্বপ্রথম যে ক্যাটাগরিটা ধরেন আমি হচ্ছে এখানে কি নিয়েছিলাম, বেস্ট ব্লেন্ডার্স ফর স্মুথিস নেই। সো আমাদের ফার্স্ট ইলেকট্রনিক প্রোডাক্ট হিসেবে। সো আমরা যদি এই ইলেকট্রনিক প্রোডাক্ট নিয়ে কাজ করি, তো সর্বপ্রথমে আমি এখানে একটা ক্যাটাগরি তৈরি করব, সেটা হচ্ছে ইলেকট্রনিক প্রোডাক্টস। ওকে, নেমের ঠিক নিচে একটা অংশ আছে, লেখা আছে স্লাগ। এই স্লাগটা হচ্ছে আপনার ইউআরএল ফ্রেন্ডলি ভার্সনটা। যে আমরা বলেছিলাম যে যখনই আমরা কোনো ইউআরএল রেখি, তারপরে ফরওয়ার্ড স্ল্যাশে যে নামটা হয়, এটা আমাদের স্পেসিফিক পেজটাকে বা পোস্টটাকে রেফার করে। সো এখানে ক্যাটাগরিতে আমরা একটা স্লাগ দিয়ে দিতে পারি, যদি না দিই এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে, যেটা আপনার ক্যাটাগরির নাম সেটাই আপনার স্লাগ হিসেবে নিয়ে নিবে। বাট বেটার হচ্ছে যে আপনি নিজের থেকে দিয়ে দেন। আর যখনই কোনো স্পেসের ব্যাপার আসবে, তখন আপনি এখানে একটা হাইফেন বা মাইনাস যে সিম্বলটা, এটাকে প্রোভাইড করে দিবেন। এই যে দেখেন, এই যে মাইনাসটা, ঠিক আছে? সো এখানে স্পেস না রেখে আপনি এখানে এই মাইনাস বা হাইফেনটা দিয়ে দিবেন। ওকে, আচ্ছা। দেন এখানে আর কোনো কিছু করার দরকার নেই, এখান থেকে আমি জাস্ট অ্যাড ক্যাটাগরি দিব। দেখেন ডান পাশে আমার একটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে, রাইট? সো দেখেন এখানে কাউন্ট 0, এটা নিয়ে কোনো কিছু লেখা নেই, 0। এখানে আনক্যাটাগরাইজড 1, একটাই আছে আমাদের পোস্ট করা আনক্যাটাগরাইজড, যেটা স্যাম্পল পোস্ট আমাদের, ঠিক আছে? এই যে এই স্যাম্পল পোস্টটা।
সো এখন আমি এখানে ধরেন ইলেকট্রনিক প্রোডাক্টসের ভিতরেও তো আরও ক্যাটাগরি থাকতে পারে, সাচ এস কিচেন আইটেমস, তাই না? কিচেন প্রোডাক্টস। সো এটা কি আমার ইলেকট্রনিক প্রোডাক্টসেরই একটা সাব ক্যাটাগরি। সো আমি এখানে সেমভাবে আরেকটা সাব ক্যাটাগরি তৈরি করলাম। যখনই আমি কোনো প্রোডাক্টের সাব ক্যাটাগরি তৈরি করব তখন আমার বলে দিতে হবে যে কিচেন প্রোডাক্টস এটা কার সাব ক্যাটাগরি বা কার প্যারেন্ট ক্যাটাগরি। সো এখানে দেখেন প্যারেন্ট ক্যাটাগরি লেখা আছে, তাই না? সো এখানে যদি আমি ড্রপ ডাউনে যাই, দুইটা ক্যাটাগরি আছে, ইলেকট্রনিক প্রোডাক্টস অ্যান্ড আনক্যাটাগরাইজড। সো আমার কিচেন প্রোডাক্টসটা কার প্যারেন্ট বা কার চাইল্ড? ইলেকট্রনিক প্রোডাক্টসের চাইল্ড। সো এখানে আমরা ইলেকট্রনিক প্রোডাক্টসকে আমাদের প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে চুজ করে দিব। দেওয়ার পর এখান থেকে দিব অ্যাড ক্যাটাগরি। দেখেন ইলেকট্রনিক প্রোডাক্টসের নিচেই একটা বড় হাইফেন দিয়ে আমার এখানে চলে আসছে কিচেন প্রোডাক্টস। এখন আমি যদি লিখি বেডরুম প্রোডাক্টস বা বেডরুম আইটেমস, একইভাবে স্ল্যাগটা এখানে বসাবো। এবং এটার প্যারেন্ট ক্যাটাগরি আমরা করে দিলাম ইলেকট্রনিক প্রোডাক্টস। অ্যাড হয়ে গেল প্লিজ, ঠিক আছে, চলে আসছে। আচ্ছা, এখন আমি যদি চাই ধরেন বেবি প্রোডাক্টস, বেবি প্রোডাক্টস এটা আমার একটা ক্যাটাগরি। সো আমি এখানে আবার স্ল্যাগেও দিয়ে দিব বেবি প্রোডাক্টস। সো এটা কি কারো প্যারেন্ট ক্যাটাগরি বা কারো চাইল্ড? না। সো নান দিয়ে দিব, এখান থেকে অ্যাড দিয়ে দিব। এই যে বেবি প্রোডাক্টস। সো ধরেন বেবি প্রোডাক্টসের আন্ডারে আপনি হচ্ছে ডাইপার্স আলাদা করছেন, বেবি টয়েসকে আলাদা করছেন, সেগুলোকে আরও কিছু ক্যাটাগরিজ আসবে। সো আমি দিলাম হচ্ছে টয়েস, স্ল্যাগেও বসে দিলাম টয়েস। এটা কার? বেবি প্রোডাক্টসের। অ্যাড ক্যাটাগরি দিলাম, এই যে ক্যাটাগরি চলে আসলো। তো ক্যাটাগরি ব্যাপারটা একটু ক্লিয়ার আমরা, যে কীভাবে ক্যাটাগরি অ্যাড করতে বা কেন আমরা অ্যাড করব। এবার আমরা এখান থেকে চলে যাব পোস্টে। সো এখান থেকে নতুন করে একটা পোস্ট তৈরি করার আগে আমরা অল পোস্টে গিয়ে দেখব যে আমাদের প্রিভিয়াস কোনো পোস্ট আছে কি না যেটা আমাদের দরকার নেই। তো যেরকম যে হ্যালো ওয়ার্ল্ড, এটা আমাদের নেসেসারি না। সো আমরা এটাকে ট্র্যাশ করে দিব। করে দেওয়ার পর এখান থেকে অ্যাড পোস্ট অথবা এই যে এখানে লেখা আছে অ্যাড পোস্ট, দুই জায়গার এক জায়গাতে ক্লিক করলেই হবে। তো চলে আসলো। আচ্ছা, এখন যে সেগমেন্টটা দেখছেন এটা হচ্ছে আপনার ব্লক এডিটর, দ্যাট মিনস ওয়ার্ডপ্রেসের একটু আপডেট এডিটর। ঠিক আছে, এখানে আমরা অনেক সময় কনফিউজড হতে পারি, এখানে অনেক অপশন হিডেন আছে বা খুঁজে বের করতে হবে। সো এই ইন্টারফেসটাকে একটু ইজিলি বোঝার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব। সো প্লাগইনটা মূলত কি? প্লাগইনটা হচ্ছে আমার একটা এক্সট্রা হেল্পিং হ্যান্ড বা আমার কিছু এক্সট্রা টুলস বা ফ্যাসিলিটিস যেগুলো আমার ওয়ার্ডপ্রেসে আমার চাহিদা মতো আমাকে খুঁজে বের করে ইনস্টল করে কাজ করতে হবে। যেরকম আমি কিন্তু চাইলেই এই পোস্টের পাসটাকে, এই যে পোস্টের এই পেজটাকে আমি চাইলেই কোনো কোডিংয়ের মাধ্যমে চেঞ্জ করতে পারবো না এখন, তাই না? পারি, কোড পারি আমরা? আমরা তো এখন এগুলো চেঞ্জ করতে পারবো না। সো আমি চাচ্ছি অন্য এক রকমের এডিটর আসুক যেখানে আমি কাজ করব। তো সেই ক্ষেত্রে আমি চলে যাব এখান থেকে প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন, এবং একটা সিম্পল প্লাগইন অ্যাড করব যেটার নাম হচ্ছে ক্লাসিক এডিটর। এই যে এটা আইকনটা একটু মনে রাখবো, এটাকে ইনস্টল করব, করার পর এটাকে এখান থেকে অ্যাক্টিভ করতে পারবো, অথবা এই ইনস্টলড প্লাগইনসের এখানে গিয়ে এটাকে আমি এই যে ক্লাসিক এডিটর অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ হয়ে গেল। এবার আমি যদি আবার পোস্টে গিয়ে অ্যাড পোস্টে ক্লিক করি, দেখেন ইন্টারফেসটা একটু ডিফারেন্ট দেখতে পাবো, তাই না? তাই? আচ্ছা, সো এখানে ইন্টারফেসটা একটু, জি লিখার জন্য একটা অপশন আছে। সো এখানে একটু ইজি হলো কি, আমার টাইটেল আলাদা আমি দেখতে পাচ্ছি, আমার ডিসক্রিপশন লেখার জন্য বডিতে আলাদা দেখতে পাচ্ছি, ডান পাশে আমার যে ফরম্যাটস, যে অপশনস, ক্যাটাগরিজ সব কিছু খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। ঠিক আছে, এটা সুবিধা হলো। সো এখানে আমরা একটা পোস্ট আগে তৈরি করব। সো এখান থেকে ধর আমি যদি ব্লেন্ডার সেটা নিয়েছি, সো আমি যে লেখাটাকে কপি করব। এখন আমি কপি করছি প্র্যাকটিস বা ডেমো পারপাস। আপনারা কি কপি করবেন যখন লাইভ ওয়েবসাইটে কাজ করবেন? না। সো আমি এখান থেকে কপি করে
এই যে আমার টাইটেলে বসলাম, সো কি আমার টাইটেলের জন্য আলাদা জায়গা দেওয়া আছে। এটা কোন টাইটেল? এটা হচ্ছে আপনার পেজের টাইটেল, দ্যাট মিনস H1 বা হেডিং। দেওয়ার পর আমি এখান থেকে একটু কন্টেন্ট, এই ইমেজটাকে আমি নিতে চাচ্ছি। সো সেভ ইমেজ অ্যাজ, সেভ করে নিলাম এবং এই কন্টেন্টটাকে আমি কপি করে নিই। এখন দেখেন, আপনি যখন কোনো একটা ওয়েবসাইট থেকে কোনো কন্টেন্ট ডেমো পারপাস হোক বা রেফারেন্স পারপাস হোক কপি করবেন, এটাকে ডাইরেক্টলি আপনি কখনোই আপনার ওয়ার্ডপ্রেসে নিয়ে যাবেন না। নিলে বিষয় যেটা হবে, যেমন আমি কপি করে নিয়েছি না লেখাটা, এবার আমি পেস্ট করি। দেখেন যেই লিঙ্কসগুলো ছিল হুবহু ওই লিঙ্কসগুলো কিন্তু এখানে এখনও রয়ে গেছে। সো অনেক সময় হবে যেটা, এখানে অনেক কোডস এই ওয়েবসাইটে রয়ে যাবে। তো এটা অ্যাভয়েড করার জন্য আমরা যেটা করব, যেই লেখাকে আমরা কপি করব না কেন, ওয়ার্ডেও নিব না, আমরা টেক্সট ডকুমেন্টে নিব। বিকজ টেক্সট ডকুমেন্ট হচ্ছে এমন একটা প্লেস যেখানে কোনো প্রকার ধরেন স্টাইল, কোনো প্রকার লিঙ্কস, কোনো কিছুই থাকে না, সব চলে যায়, মানে একদম রেগুলার টেক্সট হয়ে যায়। সো আমি পেস্ট করি, দেখেন এখন যা আছে সব আমার রেগুলার টেক্সট। সো এখন এইখান থেকে আমি লেখাটাকে কপি করে আমাদের ওয়েবসাইটের এখানে বসে, দেখেন এখন কোনো লিঙ্ক আসছে? আসেনি কিন্তু। আচ্ছা, সো এখান থেকে তো আমি টেক্সট বসালাম। এই যে লেখাগুলো আছে এগুলা প্যারাগ্রাফ আকারে আছে। কিভাবে বুঝবো? এই যেখানে লেখা আছে এটা প্যারাগ্রাফ। সো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমাকে H1 2 3 4 সব কিছু দিয়ে দিচ্ছে। সো আমি H1 সিলেক্ট করে, দেখেন আমার লেখাগুলো সব বড় হয়ে গেল। এখন অলরেডি উপরে একটা H1 আছে, আমি কি এখানে H1 দিতে পারবো? পারবো না। সো এটা মূলত প্যারাগ্রাফই হবে। সো এখান থেকে আমি একটু নিচে যাই, এন্টার প্রেস করলে তো নিচে যাব আমরা। সো এখন এখানে যেটা আমি চাচ্ছি, যে এখানে কিছু ইমেজেস, এই যে এরকম কিছু ইমেজেস আমি বসাবো। সো আমি এই ইমেজগুলোকেও কপি করতে পারি, বা আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই, এটা যতগুলো ইমেজ আছে সবগুলোকে একসাথে বসাবো। নিলাম, এটাকে সেভ করে নিই। আচ্ছা, সো আমি একটা ইমেজ নিলাম। এবার এই ইমেজটাকে হচ্ছে আমার কন্টেন্টে আমি আনবো। সো এটার জন্য আমি চাইলেই আগে ইমেজগুলোকে আমার মিডিয়াতে, এই যে মিডিয়াতে আগে রাখতে পারতাম, তারপরে এখানে চাইলে ইউজ করতে পারতাম, বাট যেহেতু আমি মিডিয়াতে রাখিনি, সো এখানে আমার কাছে অপশন দেওয়াই আছে অ্যাড মিডিয়া। সো আমি অ্যাড মিডিয়াতে ক্লিক করলাম। দেখেন যে ইমেজগুলো আমি আগে ইউজ করেছিলাম এগুলো সব এখানেই রাখা আছে। সো আমি এখান থেকে আপলোড চলে যাব, বিকজ আমি নতুন একটা ফাইল নিতে চাচ্ছি। সো আপলোড ফাইলসে গিয়ে সিলেক্ট ফাইলসে ক্লিক করব। এখান থেকে যে ইমেজটা আছে, সরি এই ইমেজটা, এটাকে আমি ওপেন করলাম। সো এখান থেকে ইনপুট দিয়ে দিলাম। সো আসলো ইমেজটা। সো দেখেন ইমেজটা একটু ঘোলা আসবে, বিকজ আমি এটা স্ক্রিনশট নিয়েছি। সো এমনিতেই রেজলিউশনটা একটু লো থাকবে। সো ইমেজে যদি আমি ক্লিক করি, দেখেন ইমেজটাকে আমি সিলেক্ট করতে পারলাম। এখন কারেন্টলি যে পজিশনে আছে এটার কোনো অ্যালাইনমেন্ট নাই, দেখাচ্ছে হয়তো বা লেফট অ্যালাইনমেন্ট ডিফল্টভাবে আসছে, বাট এটার কোনো অ্যালাইনমেন্ট নাই। সো আমি যদি এটার অ্যালাইনমেন্ট ঠিক করতে চাই, দ্যাট মিনস আমি বামে রাখবো, মাঝে রাখবো, ডানে রাখবো, কই রাখবো, এই অ্যালাইনমেন্টটা যদি আমি ঠিক করতে চাই, তাহলে আমাকে এই তিনটা অপশনের একটাকে চুজ করতে হবে। সো আমি মাঝখানে রাখতে চাই, তো সেন্টার অ্যালাইনমেন্ট চলে আসলো। এবার আমি যে দিক থেকেই বড় করি না কেন, দেখেন বড় করব কিভাবে, চারটা ছোট ছোট বক্স দেখা যাচ্ছে, মাউসটা নিয়ে যাবেন এই বক্সের এখানে, দেখবেন দুইটা অ্যারো দেখাবে। এবার ক্লিক করে ড্র্যাগ করেন, দেখেন এটা বড় হচ্ছে, বড় হয়েছে। এটা কি সেন্টারের বাইরে একটুকু ডানে বা বামে চেপেছে? না, বিকজ এটা আমরা অ্যালাইনমেন্টটা এরকমভাবেই সেট করে দিয়েছি। এবার আমি হচ্ছে এই যে পাশে ক্লিক করলাম, দেখেন অনেক বড় করে দেখাচ্ছে না আমার। সো আমি এন্টার দিলাম, তো আমার টেক্সটে যে নিচে চলে আসলো। এবার এখান থেকে ধরেন আমি যে ভিটামিক্স A3500 এই লেখাটাকে কপি করলাম, এখানে একটা লিঙ্ক আছে। সো আমি টেক্সটে নিয়ে তারপর এখান থেকে কপি করে এই যে পেস্ট করলাম। এখন এটা কি মাঝখানে আছে না? বামে আছে। ওনাদেরটা কই আছে? মাঝখানে। সো আমাদের মাঝখানে আনতে হবে। সো এই যে দেখেন এখানে আপনার টেক্সটের যত প্রকার ইফেক্টস বা যা যা কাস্টমাইজ করা সব আছে। সো এখান থেকে যে অ্যালাইন সেন্টার চলে আসলো। এখন এটা কি আছে? প্যারাগ্রাফ আকারে। সো আমি এটাকে H1 করতে তো পারবো না, তাহলে কি H2 করতে পারবো। সো H2 তে ক্লিক করে দেখেন আমার H2 মাঝখানে চলে আসলো। এখন
এইখানে যা দেখছেন এগুলা কিন্তু অ্যাডভান্স কাস্টমাইজেশনের পরে এসেছে। সো আমরা এখন করছি কি বেসিক, কারণ এটা তৈরি করা ইয়াতে নন সিএমএসে, ঠিক আছে। এমনকি আমরা যখন ওয়ার্ডপ্রেসেও করব তখন ওইটা একটু অ্যাডভান্সড কাস্টমাইজেশন, যেখানে আমরা যেভাবে চাই, মানে যে স্টাইলে চাই টেক্সট, ইমেজ, ভিডিও সব কিছু রাখতে পারবো। সো এখান থেকে আমি জাস্ট এখন লেখাটা নিলাম এবং এই যে অ্যামাজন লেখাটাকে নিব। সো আমি এখান থেকে চলে গেলাম, এন্টার দিয়ে নিচে আসলাম, অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে লিখলাম চেক প্রাইস অন চেক প্রাইস অন অ্যামাজন। ওকে, সো এই অ্যামাজন আমি প্রাইস চেক করতে চাই। সো এখানে প্রাইসে চেক করবে আমাকে কোনো একটা তো অ্যাকশন তাকে দিতে হবে, তাই না, একটা লিঙ্ক দিতে হবে, সেজন্য এখানে ক্লিক করলে অ্যামাজনে যেতে পারে। সো আমি এখানে জাস্ট অ্যামাজনে গেলাম, জাস্ট এই অ্যামাজনের লিঙ্কটাকে আমি এখান থেকে কপি করব, এই যে amazon.com করে এই যে আমাদের ফুল টেক্সট আছে, এখন আপনি চাইলে পুরো টেক্সটও বসাতে পারেন অথবা জাস্ট এই অ্যামাজন লেখাটার উপরেও একটা লিঙ্ক বসাতে পারেন। সো আগে অ্যামাজন লেখাটাকে আমি হাইলাইট করলাম, করার পর এই যে ইনসার্ট এডিট লিঙ্ক এখানে ক্লিক করে জাস্ট লিঙ্কটাকে বসিয়ে দিয়ে অ্যাপ্লাই করে দিব। তাহলে কি হলো, অ্যামাজনের এখানে একটা লিঙ্ক চলে আসলো। আমি যদি একটা প্রিভিউ দেখতে চাই যে যতটুকু কাজ করেছি ঠিক আছে কিনা, তাহলে আমি এটাকে এই যে এখান থেকে প্রিভিউ করতে পারবো। সো প্রিভিউতে যাই, এই যেটা আমার প্রিভিউ। সো যে দেখেন অ্যামাজনের লিঙ্ক আসছে, ক্লিক করলে সে আমাকে এই যে অ্যামাজনে নিয়ে যাচ্ছে। ওকে, সো দেখেন এই যে টাইটেলটা তার ঠিক নিচে আমরা গত ক্লাসেই এই পারমালিঙ্কসগুলো আমরা চেঞ্জ করে রেখেছিলাম। পারমালিঙ্কসটা হচ্ছে কি আপনার যে ইউআরএলটা। সো আমরা জানি যে এসইও ফ্রেন্ডলি ইউআরএল হতে হলে আমার ডোমেইন নেম বা ডোমেইন এবং যেই পেজে আছি ওই পেজের নামটা লাগবে, ওর মাঝখানে কোনো প্রকার স্পেশাল ক্যারেক্টার থাকতে পারবে না, গ্যাপ দেওয়া যাবে না এবং ইররিলেভেন্ট কোনো কিছু থাকতে পারবে না। যেরকম আমি যদি এখানে একটা এখন ডেট নিয়ে আসি, ধরেন আমি একটা পোস্ট করেছি 2020 সালে, যেটা আমরা দেখেছিলাম আই থিঙ্ক, ঠিক আছে। সো এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে যে ইউআরএলগুলো আছে এগুলা দেখা যায় যে এই ইউআরএলটা কত সালে ক্রিয়েট বা কোন মাসে কয় তারিখে ক্রিয়েট করা হয়েছিল এটা দেখা যায়, ঠিক আছে। সো আসলে এটা এসইও ফ্রেন্ডলি ইউআরএল না, বিকজ আমি যদি দেখি একটা পোস্ট যেখানে 2020 দেওয়া ফোর্সে, ওইগুলো আসলে আমি অনেক বেশি মানে গুরুত্ব দিব না, ঠিক আছে। এবং এসইও ফ্রেন্ডলি ইউআরএল হতে হবে নো এক্সট্রা ননসেন্স, ঠিক আছে, কোনো এক্সট্রা কোনো কিছু থাকা যাবে না, জাস্ট .com এবং যে পেজ আছে ওই পেজের নাম। ক্যাটাগরি যদি হয় ভিন্ন হিসাব, আদার দ্যান দ্যাট আপনাকে লিঙ্কসগুলো একদম সিম্পল রাখতে হবে। সো এটা অটোমেটিকলি হয়ে যায়নি, এটা আমরা চেঞ্জ করেছিলাম। এই যে আমাদের এখানে সেটিংসে এসে পারমালিঙ্কসে গিয়েছিলাম, এই পারমালিঙ্কস থেকে আমরা এখানে চুজ করেছিলাম যে আমাদের পারমালিঙ্কসটা হবে শুধু পোস্ট নেম দিয়ে। সো এই জন্যই আমাদের এই যে পোস্ট নেম আছে। এখন ধরেন আপনার ইউআরএলে আপনার স্ল্যাগের অংশটা অনেক বড় হয়ে গেছে, তাহলে কি ইউআরএল ফ্রেন্ডলি তো হচ্ছে না। সো আমরা যেটা করতে পারি যে এই ইউআরএলটাকে আমরা শর্ট করতে পারি। দেখেন আমি এখান থেকে কেটে দিই, স্পেস কিন্তু বা এখানে হাইফেনগুলো কাটছি না, জাস্ট ওয়ার্ডসগুলো। সো ধরেন বেস্ট ব্লেন্ডার্স ফর স্মুদিস। এবার আমি এটাকে একটা প্রিভিউ করি, কন্টেন্টে কোনো পার্থক্য আসার কথা আসে না। এবার এটাকে জাস্ট পাবলিশ করবো এখান থেকে, ঠিক আছে। পাবলিশ করলে পরে গিয়ে আমি এটার অ্যাকচুয়ালটা দেখতে পাবো। এখন ইউআরএল দেখাচ্ছে কি যে প্রিভিউ, এই কথাটা দেখাচ্ছে বিকজ আমি প্রিভিউ করছি, আমি এখনও পাবলিশ করিনি। পাবলিশ করলে পুরোটা দেখতে পাবো। সো পাবলিশের আগে আমাদের আরেকটু কাজ আছে, আমাকে এখানে ক্যাটাগরিটা সেট করতে হবে। সো এই ব্লেন্ডারটা কি কিচেন প্রোডাক্ট না, নাকি রুমের ভিতরে আচ্ছা কিচেন প্রোডাক্ট। এখন এটা ইলেকট্রনিক প্রোডাক্টসও না। সো আমি চাইলে দুইটা ক্যাটাগরিতেই রাখতে পারবো। যখন কেউ ইলেকট্রনিক প্রোডাক্টস
ক্যাটাগরিতে ক্লিক করবে, ব্লেন্ডারটা পাবে, কিচেনে ক্লিক করলেও ব্লেন্ডারটা সে পেয়ে যাবে। নিচের থেকে আমি কিছু ট্যাগস দিয়ে দিব। ট্যাগসগুলো হচ্ছে সামওয়াট আমার কিওয়ার্ডস, যেরকম ধরেন ভিটামিক্স দিয়ে কমা দিব সেপারেট করার জন্য, কমা না দিলে পুরোটা একসাথে হয়ে যাবে। তারপর ব্লেন্ডার, কিচেন আইটেমস, ঠিক আছে, এরকমভাবে আমরা অ্যাড করে দিলাম, 5 থেকে 6টা অ্যাড করে দিব। দেওয়ার পর এখানে একটা ফিচার্ড ইমেজ সেট করতে হবে। ফিচার্ড ইমেজটা হচ্ছে আমার এই পোস্টের বা ব্লগের কভার ইমেজ। ওকে, সো এখান থেকে আপলোডসে চলে যাই, সিলেক্ট ফাইলস, এই যে আমাদের কভার ইমেজটা, এটাকে আমি সেট করে দিলাম। এই যে আমার ফিচার্ড ইমেজ চলে আসলো। এবার এখান থেকে পাবলিশ দেই। এবার একটু আমাদের ওয়েবসাইটে যাই। দেখেন আমার ফ্রন্ট পেজটা চেঞ্জ হয়ে গেছে না আমার ব্লেন্ডারের ইমেজটা দিয়ে? হ্যাঁ, ইমেজটা সাইজ মতো হয়নি, বিকজ আমরা থিমে এখন কোনো কাস্টমাইজ কিছুই করিনি। সো এবার আমি যদি রিড মোরে যাই, দেখেন এই যে আমার কভারটা আসলো, নিচে নামছি, এই যে আমার কন্টেন্ট, ইমেজ এবং চেক প্রাইস। সো ওনাদের মতন কিছুটা হয়েছে, অনেক বেশি কাস্টমাইজড না, তাই না? এটা হচ্ছে একদম সিম্পল ওয়েতে আমরা পোস্ট তৈরি করতে পারি। এখন বলতে পারেন যে স্যার এত সিম্পল কি ওয়েবসাইট হয়? না, এত সিম্পল হয় না, কারণ এত সিম্পল হলে আসলে আপনার কনভার্সন, ওয়েবসাইটে যে সেলটা হবে না, বিকজ আপনার ওয়েবসাইট এনাফ অ্যাট্রাকটিভ না। ওয়েবসাইট যদি আপনার প্রোডাক্ট সেল হতে হয়, কন্টেন্টকে ভালো হতে হবে, পাশাপাশি আপনার ভিজুয়াল অ্যাপিয়ারেন্সটাও অনেক এক্সিলেন্ট হতে হবে, ঠিক আছে? সো এখানে একটা পোস্ট করেছি, আমরা আরেকটা পোস্ট করি বোঝার স্বার্থে, ঠিক আছে? একইভাবে আমরা এখান থেকে চলে যাব অ্যাড পোস্ট, এখানে যাওয়ার পর এখানে আমরা টাইটেল দিব। সো ব্লেন্ডার নিয়ে কাজ করেছি ধরেন, এবার হচ্ছে একটু অন্য কিছু নিয়ে কাজ করি। ধরেন আমরা বেবি স্ট্রলার্স, এই যে, তো ধরেন আমরা বেবি প্রোডাক্টস নিয়ে কাজ করব এখন, ঠিক আছে? সো এই যে দ্য বেস্ট বেবি স্ট্রলার্স ফর 2024 টেস্টেড অ্যান্ড রিভিউড। সো একইভাবে আমি একটা হেডিং কপি করলাম, কপি করে কোথায় বসাবো? আমার টাইটেলের অংশটাতে বসালাম। সো আমাদের কন্টেন্ট কি 2024-এর হবে না 25-এর হবে? 25-এর হবে। সো এটা লেখার পর, আপনি হেডিং লেখার পর কিছুক্ষণ ওয়েট করলে দেখবেন কি আপনার এখানে পারমালিঙ্কটা চলে আসবে। সো আপনি চাইলে এই পারমালিঙ্কটাকেও এডিট করে নিতে পারেন, ঠিক আছে? এই ডান। এবার হচ্ছে কন্টেন্টটা বসাবো। সো এখান থেকে প্রথমে অল্প একটু কন্টেন্ট আছে, নিলাম, এখানে পেস্ট করলাম। দেন হচ্ছে এই ইমেজটা আছে। সো দেখেন আমি যদি চাই কপি ইমেজ, পেস্ট ইমেজ, ইমেজ কি পেস্ট হচ্ছে? কপি করেছি এবং পেস্ট করেছি, কোনো আপলোড করিনি, কোনো মিডিয়াতে নেইনি। বাট এভাবে আমরা করব না, বিকজ যখন আপনি একটা ইমেজকে কপি করে নিয়ে আসতেছেন তখন কিন্তু ওইটার একটা লিঙ্ক এখানে থাকতেছে, ঠিক আছে? সো এটা আমরা চাচ্ছি না, এটা আমরা আমাদের মতো করে বসাবো, বাট নট বাই কপিং, বাই ডাউনলোডিং, ঠিক আছে? আমি স্ক্রিনশট নিচ্ছি কারণ এই যে ফাইলগুলো আছে, এই যে ফাইলগুলো আছে এগুলো আসলে নর্মাল ইমেজ ফাইল না। সো যদি আমি এটা এভাবে নিই তাহলে আমাকে কনভার্ট করতে হবে, অনেক ঝামেলা, এই কারণে এভাবে করিনি, জাস্ট স্ক্রিনশট নিয়েছি। এবার এখানে ইমেজটাকে অ্যাড মিডিয়া, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস এবং এই যে ইমেজটা নিয়ে চলে আসলাম। অ্যালাইনমেন্ট তো নাইতে না, করতে হবে, সেন্টার করে দিলাম, চাইলে এটাকে এই যে বড় করে দিলাম, ডান। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এখানে একটু দেখি এইভাবে ইমেজেসগুলোকে বসানোর চেষ্টা করব। সো ইমেজটাও আমার লাগবে, দেখি এটাও কি জেপিজি কিনা, না। সো লেটস সে আমি ইমেজটাকে স্ক্রিনশট নিলাম,
সরি, এই যে এটাকে সেভ করি ডেস্কটপে। এবার যেরকমভাবে ওনারা বসিয়েছেন, হ্যাঁ, সো একটু নিচে কন্টেন্ট ছিল মেবি, এই যে কন্টেন্টটাকে কপি করলাম। এখানে কি লিঙ্ক আছে না স্যার? তাহলে কি করতে হবে, একটু টেক্সট ডকুমেন্টে নিয়ে তারপরে কপি করে আমাদের ওয়েবসাইটে বসাতে হবে। বসালাম, এন্টার দিয়ে নিচে আসলাম। ইমেজ তো এটা ডাউনলোড করেছি, তাই না? তো এখান থেকে আমরা অ্যাড মিডিয়া, আপলোড ফাইলস এবং সিলেক্ট ফাইলস, সো ইমেজটাকে নিলাম। এখন একটু বলেন এই ইমেজের অ্যালাইনমেন্টটা কি সেন্টার হবে নাকি রাইট হবে? লেফট হবে। সো আমরা লেফট অ্যালাইনমেন্টে দিলাম। লেফট অ্যালাইনমেন্টে দিলে সুবিধা হচ্ছে আমি এখন চাইলে এখানে লিখতে পারবো। যদি সেন্টার দেই, রাইট দেই, তাহলে লেখাগুলা যেরকমভাবে গুড হাউসকিপিংয়ের ওয়েবসাইটে দিচ্ছি এরকমভাবে হবে না। সো আমরা যে একটা টেক্সট নিলাম 1, সো এখানে 1টাকে বসালাম এবং এটাকে আমি H2 করলাম। একটু বড় হয়েছে। আচ্ছা, তো বাকি যেগুলো আছে এগুলোকে আমি একটু বড় করে বসালাম। এখন অনেক বেশি কাস্টমাইজেশন হচ্ছে না, এন্টার দিই বা নিচে আসি। ওকে, তো ভুল করে ফেলছিলাম, পেস্ট করি। এবার এগুলোকে হচ্ছে আমি H2 করে দিলাম, ঠিক আছে? এখন দেখেন কোডসে যাই, এই যে আমার অনেক রকমের কোডস আছে, তাই না? এই কোডসগুলোতে তো আমাদের কাজ করে একটু কষ্ট করে, রাইট? সো ধরেন এই যে 1টা, হ্যাঁ, কোডে চলে যাই। দেখেন এই 1-এর জন্য এই যে 1টা H2, দেখা যাচ্ছে না তো পিছন থেকে, এই যে 1 লেখাটা দিয়েছি না, H2, এটা কারণ আমরা এখানে সিলেক্ট করেছিলাম H2। সো এটার উইডথ অ্যান্ড হাইট, সো ধরেন আমি এখান থেকে ওয়েট দিলাম 300, ধরেন হচ্ছে 500 বাই হাইট কত দেওয়া যায়, 700, না জাস্ট দেখানোর জন্য। সো ভিজুয়ালে যাই, কোনো চেঞ্জেস এখানে আসবে না, বিকজ এটা এই ইমেজের জন্য, ইমেজের জন্য, এটা টেক্সটের জন্য না। আমাকে যদি এই কোডগুলো নিয়ে কাজ করতেই হয় তাহলে আমাকে ওই এলিমেন্টর দিয়ে বা অন্য কোনোভাবে এগুলো নিয়ে কাজ করতে হবে। বাট এই কোডসগুলো দেখলে তো মানে খুব ইজি মনে হয় যে একটা চেঞ্জ করলেই মনে হয়ে যাবে, অ্যাকচুয়ালি তো এটা না, ঠিক আছে? সো দেখেন ইমেজটা বড় হয়েছিল, বুঝেন নাই মনে হয়। ইমেজটা বড় হয়েছিল, আমি যে 700 দিয়েছিলাম, এই। এবার আমি একটু নিচে চলে যাই, এখান থেকে আমি আরেকটা ইমেজ নেই। ইমেজের সাইজটাকে এই সাইজে করে দিই। এটা সাইজটা কত ছিল? 297,300 না? আচ্ছা, এই লেখাটাকে একটু কপি করি, এটা আপনাদের করার দরকার নেই কোনো। ওকে, একটু আমরা জাস্ট অ্যাডজাস্ট করে নিলাম, হ্যাঁ। সো এটা হচ্ছে সেকেন্ড প্রোডাক্ট, নাম হচ্ছে এটার সামার ইনফ্যান্ট সামথিং, ঠিক আছে? কোনটা? এটা 2ই। ওই যে আপনি H2 দিয়ে সব কন্টেন্ট লিখতে পারবেন, বাট এখন যদি আমি এখানে H4 ইউজ করি তাহলে একবার না একবার আমাকে H3 ইউজ করতে হবে লাস্টের দিকে। সেই জন্য ঝামেলা না যেন হয়, এই জন্য শুধুমাত্র H2 দিয়ে কাজ করছে, অন্য কোনোটা নেই। আচ্ছা, এবার ডান পাশে চলে আসি, ক্যাটাগরিসে চলে আসবো। এটা কি? বেবি প্রোডাক্টস, টয়েস তো আর না। সো টয়েস সিলেক্ট করবো না, ইলেকট্রনিক প্রোডাক্টসের একটাও না, সো এখানেও থাকবে না। তো
দেন ট্যাগস আমরা অ্যাড করলাম কিছু, করার পরে এখান থেকে ফিচার্ড ইমেজ, এখান থেকে ধরেন ফিচার্ড ইমেজ আমি একটা নিয়ে নিই, লেটস সে এটাকে আমরা আমাদের ফিচার্ড ইমেজ হিসেবে নিয়ে নিই। নিয়ে নিলাম। এবার এখান থেকে সেট ফিচার্ড ইমেজ, আপলোড, এবং এই যে আমার ফিচার্ড ইমেজ, চলে আসলো। এবার এখান থেকে আমি এটাকেও পাবলিশ। সো এখানে আমি রিফ্রেশ করে আমাদের ওয়েবসাইটটাতে যেটা নতুন দিব সেটা এখানে আসতে থাকবে। এখন এখানে তো হচ্ছে আমাদের মেনুজ আছে, ফাইন সরি পোস্টগুলো আছে, বাট এখানে ক্যাটাগরিজগুলো দিলে ভালো হতো না? তাহলে যে কোনো অডিয়েন্স ক্যাটাগরিতে ক্লিক করতো বা মাউসটা ক্যাটাগরিতে নিয়ে যেত, মানে ক্যাটাগরিজ দেখতে পেতো, ডাইরেক্টলি আমার ব্লগে যেতে পেতো, তাই? সো এখান থেকে আমরা যেটা করি, এবার অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা একটু মেনুজটাকে চেঞ্জ করব। সো মেনুসে যাওয়ার পর এখান থেকে আমাদের দেখেন ক্যাটাগরিজ অপশন আছে, অনেকগুলো তৈরি করেছিলাম না, সবগুলোকে সিলেক্ট করে অ্যাড করলাম, অ্যাড হয়ে গেল। এখন বেবি প্রোডাক্টসের আন্ডারে কোন ক্যাটাগরি থাকবে? সাব ক্যাটাগরি টয়েস। ইলেকট্রনিক প্রোডাক্টসের আন্ডারে বেডরুম অ্যান্ড কিচেন। আর এই যে আনক্যাটাগরি যেটা চলে আসছে ভুলে, এই অ্যারোগুলোতে ক্লিক করলে আপনি এগুলোকে চেঞ্জ বা ডিলিট করতে পারবেন। সো আমি এটাকে রিমুভ করে দিলাম। ঠিক আছে, এবার এই ক্যাটাগরিগুলো কি একদম উপরে যাবে না? স্যাম্পল পেজও বাদ দিই, স্যাম্পল পেজের দরকার নেই আমাদের। অ্যাবাউট আস, সার্ভিসেস, ওকে, কন্ট্যাক্ট আস। এবার সেভ করি। এবার এখানে এসে একটাবার রিফ্রেশ করি, দেখেন এবার যে ইলেকট্রনিক প্রোডাক্টস আসছে না? সো যদি লেটস সে ইলেকট্রনিক প্রোডাক্টস, কিচেন প্রোডাক্টসকেও দেখতে হয়, ক্লিক করবে, এই ক্যাটাগরিতে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো নিয়ে, সমস্যা নেই, থ্যাংক ইউ, এখানে যতগুলো পোস্ট আছে স্পেসিফিকলি কিচেন প্রোডাক্টস নিয়ে সবগুলো এখানে শো করবে। ক্যাটাগরি বিষয়টা বুঝতে পারছেন? অনেক কথা হচ্ছে। আচ্ছা, ধরুন পোস্ট করেছি, মনে পড়ছে কোথাও ভুল আসছে, পোস্টে চলে যাব, অল পোস্ট, যার পরে যে এখানে আমাদের দুটো পোস্ট করাই আছে, সো এগুলোকে জাস্ট এডিট করব। ওকে, এই এতটুকু। সো বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, সো এখন অ্যাকচুয়ালি আমাদের কাজ যেটা হচ্ছে, এই এত কষ্ট করার রিজনটা হচ্ছে আমরা অডিটের সময় অনেক মিস্টেকস আমাদের ওয়েবসাইটে দেখেছিলাম কম বেশ, তাই না? এখন ওই মিস্টেকসগুলোকে আমরা সলভ করার চেষ্টা করব এক এক করে। সো এখান থেকে চলে যাই, একদম শুরুতে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে কি ক্রলেবিলিটি অ্যান্ড ফাইন্ডেবিলিটি ইস্যুস। সো এখানে আমাদের যে বিষয়গুলো নিয়ে কাজ করতে হতো, একটা হচ্ছে ইন্ডেক্সেশন স্ট্যাটাস। সো ইন্ডেক্সেশন স্ট্যাটাসটা মূলত হচ্ছে যে গুগল আমাদের কয়টা পেজকে ইন্ডেক্স করেছে। এখন কয়টা পেজ ইন্ডেক্স করেছে বা কি না, এটা আমরা একমাত্র দেখতে পাবো হচ্ছে হয় সাইট দিয়ে আমাদের ওয়েবসাইট, অথবা গুগলের সার্চ কনসোলে। আমরা তো এটা তৈরি করার সময় বলে এসেছি যে আমাদের আপাতত যেন না চিনায়, কিন্তু তাকে রিকোয়েস্ট করে আসছি, এখন যদি আমি ইন্ডেক্স করি। হ্যাঁ, এটাই না, ওইটাই বলছিলাম যে আমার ওয়ে হচ্ছে সার্চ কনসোলে করার, অথবা আমার হচ্ছে আগে আমার ওয়েবসাইট ফুল কনস্ট্রাক্ট করতে হবে, ডিসকারেজটাকে অফ করতে হবে, তারপরে সার্চ কনসোলে গিয়ে একটা একটা করে সাবমিট করতে হবে। এখন এটা তো না, আমি যে স্টুডিও বলছি যে এটা তো এখন আর আমরা সলভ করতে পারছি না।
কিছু জিনিস যেটা আমাদের পরবর্তীতে করতে পারবো, তার আগে পর্যন্ত না। সো ইনস্টলেশন স্ট্যাটাস, ইন্ডেক্সেশন স্ট্যাটাসটাকে আমরা এখন হাত দিবও না। আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সর্বপ্রথমে এই যে এইচটিটিপি বা এইচটিটিপিএস চেকটা দিয়ে। সো আমাদের ওয়েবসাইট কি সিকিউরড, কোনো প্রবলেম নেই। আমাদের ওয়েবসাইটের এখানে যদি দেখি আমাদের ওয়েবসাইটটা কি www না নন www, যদি দুইটা ভার্সনেই হয় সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কি জানি অ্যাড করতে হবে বলছিলাম, ক্যানোনিক্যাল ট্যাগটা অ্যাড করতে হবে। সো এই ক্যানোনিক্যাল ট্যাগটা আপনি কোথায় অ্যাড করবেন? এটার যে অ্যাড করার জন্য দুইটা ওয়ে আছে, আমরা প্লাগইনের হেল্পও নিতে পারি বা আমরা ম্যানুয়ালিও কাজ করতে পারি। ম্যানুয়ালি করার জন্য যেটা করব, আমরা অ্যাপিয়ারেন্স থেকে আমাদের থিম ফাইল এডিটর এখানে চলে যাব। যাওয়ার পরে এই যে ডান পাশ থেকে দেখবেন থিম হেডার বা হেড সেকশনটা। সো ক্যানোনিক্যালটা বেসিক্যালি প্রত্যেকটা পেজে দিতে হয়, হ্যাঁ। সো আমাদের হেড একমাত্র সেকশন যেটা প্রত্যেকটা পেজে অটোমেটিকলি কি থাকে। সো এই জন্য আমরা এই থিম হেডারটাকে ওপেন করবো। সো এখানে কি অনেকগুলো কোড আছে না? সো একটু যদি খেয়াল করেন এখানে এতটুকু বুঝি, এই যে হেড গ্রেটার দেন অ্যান্ড লেস দেনের ভিতরে যে একটা হেড আছে, এটার মানে হচ্ছে আমার হেড তৈরির জন্য যে কোডসগুলো লেখা শুরু হয়েছে এখান থেকে। এবং যদি একটু নিচে আসি, দেখেন একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া আছে না, এটার মানে হচ্ছে আমার হেডের কাজ শেষ হয়েছে এই পর্যন্ত। সো আমাকে ক্যানোনিক্যাল ট্যাগটা অ্যাড করতে হবে এই হেড শুরুর ঠিক পরে, ঠিক আছে। সো এখানে কি অ্যাড করব, আমরা হচ্ছে চলে যাব, সরি, ক্যানোনিক্যাল ট্যাগ। দেখি আমরা এখান থেকে ক্যানোনিক্যাল ট্যাগটা নিয়ে নিব। এই যে আমার ক্যানোনিক্যাল ট্যাগটা, এই ট্যাগটাকে আমাদের একটু মডিফাই করে নিতে হবে। আমি আপনাদেরকে একটা শিট দিয়ে দিব, ডক ফাইল ওখানে দেওয়া থাকবে। সো এই যে ক্যানোনিক্যাল ট্যাগটা দেখছেন না, এখানে জাস্ট মডিফাই করব হচ্ছে আমরা যেটা আমরা মনে করছি আমাদের বেটার ইউআরএল। দ্যাট মিন্স যদি www দিয়ে থাকে তাহলে শুধুমাত্র এই পর্যন্ত, মানে একদম মেন হোম পেজের ইউআরএলটাকে কপি করব। কপি করে এই যে এখানে দুইটা অ্যাপোস্ট্রোফেসের ভিতরে আমরা আমাদের লিঙ্কটাকে বসায় দিব। দেওয়ার পর পুরাটাকে কপি করব, কপি করে আমরা আমাদের যে থিম ফাইল এডিটরের এই হেড সেকশন এখানে পেস্ট করব একবার করে, আপডেট ফাইলে ক্লিক করব। যদি আপডেট ফাইলটা দেই তাহলে আমাদের এখানে ক্যানোনিক্যাল ট্যাগ সে খুঁজে পাবে। এখন যেহেতু প্যান্থিয়নের আন্ডারে, সো ভিউ পেজ সোর্স, এখান থেকে আমি কন্ট্রোল এফ লিখে আমি সার্চ করব ক্যানোনিক্যাল। এই যে দেখেন আমাদের ক্যানোনিক্যাল ট্যাগটা, তাই না? অ্যাজ ইট ইজ না, যেরকম ভাবে দেখেছিলাম যেটা তৈরি করেছি এটা না? নাকি মামলা? জি, আচ্ছা। এখন ধরেন আপনার কাছে একটু ভয় লাগছে যে এরকম এটা দিয়ে করব, যদি কিছু একটা ভুল হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা আমাদের এসইও রিলেটেড যত প্রবলেম আছে এগুলোর সলিউশন করার জন্য একটা প্লাগইন ইনস্টল করে নিতে পারি। সেটার নাম হচ্ছে Yoast SEO, Yoast YOAST SEO। এই যে Yoast SEO যে টুলটা আছে এটাকে ইনস্টল করে নিতে পারি। আমাদের যত প্রকার মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, স্লাগ, যা যা ইস্যুজ আছে robot.txt সবগুলো এই একটা প্লাগইন দিয়ে আমরা সমাধান করতে পারবো, ঠিক আছে। সো এখান থেকে ইনস্টল নাওতে ক্লিক করলাম। ইনস্টল হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা অ্যাক্টিভ করে নেব। ওকে, সো অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর এখন আর কিছু করার দরকার নেই। সো এবার ধরেন আপনি হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগটা আপনাকে অ্যাড করতে হবে, বাট আপনি কোডে যেতে চাচ্ছেন না। সেটার জন্য আপনি যেটা করবেন, এখান থেকে আগে পেজেসে যাবেন। আপনার হোম পেজ যেটা এখানে আমরা দিয়েছি হোম পেজ,
আমরা তো এখানে হোম পেজ দেইনি। সো আগে আমাদেরকে এখানে একটা হোম পেজ দিয়ে নিতে হবে। সো একটা পেজ তৈরি করে নিই, নেম দিয়ে নিচ্ছি হোম, এবং এখান থেকে পাবলিশ করে দিলাম। এবার আমাদের এখানে ওয়ার্ডপ্রেসকে বলে দিতে হবে যে আমরা যে হোম পেজটা তৈরি করেছি সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ। এখন এখানে কোথাও লেখা আছে ফ্রন্ট পেজ কে কোনটা? লেখা নেই, কিন্তু এখানে যেটা দেখছিলেন এটা এটা আপনাদের হোম পেজ বা ফ্রন্ট পেজ না। এটা বেসিক্যালি হচ্ছে আপনার যে পোস্টটাই নতুন দিচ্ছেন ওইটাকে এখানে শো করছে। সো আমি এখান থেকে চলে যাই সেটিংস এবং দেন রিডিং। এখানে গিয়ে দেখেন ইয়োর হোম পেজ ডিসপ্লেস, এখানে দেওয়া আছে কি ইয়োর লেটেস্ট পোস্ট। এটাকে আমরা করে দিব এই স্ট্যাটিক পেজ এবং এটাকে করে দিব এই যে হোম দিয়ে সেভ চেঞ্জেস। সো ডিসকারেজ কিন্তু এখানে এখনো করাই আছে। এবার দেখেন এখানে রিফ্রেশ করি, চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে আমাদের এখন হোম পেজ। কিভাবে বুঝবো? পেজেসে চলে যান এবং এখানে দেখেন এই হোমের সামনে বা ডান পাশে লিখে দিয়েছে ফ্রন্ট পেজ। তাহলে এটা কি এখন আমাদের মেইন পেজ। এখন এই থিমের ডিজাইনটাই এরকম যে হোম পেজে এই স্লাইডারটা থাকবে, যেখানে আমরা যে যে পোস্টগুলো করব এগুলা অটোমেটিকলি আপডেট হতে থাকবে। এবার এখান থেকে আমরা এডিটে চলে যাব। যাওয়ার পর এই যে আমরা ইয়োস্ট এসইও ইনস্টল করলাম, একটু নিচে আসলে দেখবেন ইয়োস্ট এসইওর একটা ট্যাব আছে। এখান থেকে একদম লাস্টে চলে আসেন, দেখবেন অ্যাডভান্সড। এখানে গিয়ে অ্যাডভান্স প্যানেলটাকে ওপেন করে জাস্ট যেখানে দেওয়া আছে ক্যানোনিক্যাল ইউআরএল, এখানে এত কোড লাগবে না, আপনার জাস্ট যেটা মেইন ইউআরএল এইটাকে জাস্ট এখানে বসায় দিবেন, শেষ। এখানে ক্যানোনিক্যাল ইউআরএল বলে দিয়েছে, জাস্ট এটা দিয়ে আপনি এখান থেকে আপডেট করে দিবেন, দ্যাটস ইট। ক্যানোনিক্যাল ট্যাগ অটোমেটিকলি চলে আসবে। হ্যাঁ, অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা কাজটা সহজ হয়ে গেল আমাদের। আচ্ছা, দেন হচ্ছে মেটা টাইটেল। সো এখন ধরেন আমরা অডিটে চেক করেছিলাম যে আমাদের মেটা টাইটেল অপটিমাইজড আছে কিনা, মিসিং বা ডুপ্লিকেট আছে কিনা। ঠিক আছে, এখন আমরা যতগুলো তৈরি করেছি একটা তো কোনো এক জায়গায় দেখেছেন আমি বলছি যে এখানে আমরা মেটা টাইটেলটাকে বসাচ্ছি, নাকি সব জায়গায় বলেছে যে আমরা হেডিং বসাচ্ছি? সব জায়গায় হেডিং না, তো আমাদের কি আলটিমেটলি প্রত্যেকটা পেজের মেটা টাইটেল মিসিং আছে, রাইট? আচ্ছা, সো এখন আমরা তো মেটা টাইটেলের জন্য কোনো অপশনও পাইনি, তাই না, ওই সময় যে বসাবো। এখন দেখেন আমরা পোস্টে চলে যাই, আমাদের যতগুলো পোস্ট আছে, তো আমরা তো পোস্ট তৈরি করেছি। সো এখান থেকে একটা পোস্টকে আমরা এডিট করি এবং একটু নিচে আসি। দেখেন ইয়োস্ট এসইওর যে পোর্শনটা, এখানে একটু নিচে আসলে আপনারা দেখবেন এসইও টাইটেল স্লাগ এবং মেটা ডিসক্রিপশন দেওয়া আছে। তার মানে আমি প্রত্যেকটা পেজের মেটা টাইটেল একদম ক্যারেক্টার ওয়াইজ অপটিমাইজড আছে কিনা সেটা, এবং আদৌ আছে কিনা সেটা, দুইটাই একসাথে চেক করতে পারবো। আর যদি না থাকে, মিসিং থাকে, সেই ক্ষেত্রে আমরা এই যে এসইও টাইটেলের এখানে কি করব, বসায় দিতে পারবো। ওকে, সো এখানে যেগুলো লেখা ছিল এগুলোকে আমি রিমুভ করলাম। সো দেখেন আমার মাঝখান টাইটেলটা আছে নাই। এই যে টাইটেলটা ছিল এটা কে দিয়েছে, আপনি, আমি, নাকি আমার ওয়ার্ডপ্রেস নিজের মতো করে একটা নিয়ে নিয়েছে, যেটা আমার H1 ছিল সেটাকেই নিয়ে নিয়েছে। সো এখানে দেখেন নিচে একটা গ্রিন লাইন দেখবেন, এটা ইন্ডিকেট করবে যে আপনার এই ক্যারেক্টারগুলা গুগলে সম্পূর্ণ দেখাবে কি না। যেরকম আমি যদি এখান থেকে আর দুই একটা কথা নিয়ে আসি, রেড চলে আসছে না? এখন এখানে আপনি বলবেন স্যার আমি তো দেখতে পাই, বাট রেড চলে আসছে মানে এখান থেকে অংশটা ডেস্কটপে গেলে কিছুটা এই দেখেন কাটা যাবে। দেখছিলাম কি মোবাইলে তো একটু স্কোয়ার থাকবে, ডেস্কটপে আসেন এই যে এখান থেকে কাটা যাবে। এই এসইও টাইটেলটাকে আমাদের ডেভেলপ করতে হবে অ্যাকর্ডিং টু আওয়ার H1, বিকজ H1-এ আমরা কন্টেন্ট কিওয়ার্ড দিয়েছি। সরি,
ওকে, সো যে আমাদের H1 চলে আসছে, এটাকে আমরা এসইও টাইটেল বা মেটা টাইটেল হিসেবে দিয়েছি, গ্রিন আছে না? সো দেখেন যে দেখা যাচ্ছে। ওকে, তারপরে যদি কাউন্ট করতে হয়, অনলাইনে অনেক ক্যারেক্টার কাউন্টার আছে, বা আপনি ওয়ার্ড ডকে গিয়ে আপনি এটাকে কাউন্ট করে নিতে পারেন। যখনই আপনি কাউন্ট করবেন অবশ্যই সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, করে দেখেন বাম পাশে ছোট্ট করে লেখা আছে 9 of 9 ওয়ার্ডস। এখানে ক্লিক করলে আপনার এটার ওয়ার্ড কাউন্ট দেখাবে। আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে উইথ স্পেসেস, উইদাউট স্পেস না, কারণ গুগল কাউন্ট করে উইথ স্পেসেস। সো উইথ স্পেসেস কত? 52 ওয়ার্ডস। 8 ক্যারেক্টার এখনো কম আছে। ওকে, বসিয়ে দিতে পারবো। ইন টার্মস অফ স্লাগ, এই যে স্লাগ কোনটা স্যার? আমার ইউআরএল এর যে পেজ ইন্ডিকেট করে যে অংশটা ফরওয়ার্ড স্ল্যাশের পরে, তো স্লাগটা তো কি আমরা যে পারমালিঙ্কস এখান থেকে করে নিতে পেরেছি না? এই যে পারমালিঙ্কস আমরা চাইলে নিচে এসেও চেঞ্জ করতে পারবো। সেম জিনিস দুইটাই। স্লাগ যেটা এখানে দেখছেন, উপরে দেখছেন কি লেখা? পারমালিঙ্ক। সেম থিং, যে অংশটা চেঞ্জ করতে পারবেন এখানে, সেম অংশটা উপরেও চেঞ্জ করা যাবে। দেন হচ্ছে মেটা ডিসক্রিপশন। সো এখন কিন্তু আমাদের এই পেজের কোনো মেটা ডিসক্রিপশন নেই। এখন দেখেন না থাকলে কি হবে, কি বলে দিচ্ছে? প্লিজ প্রোভাইড এ মেটা ডিসক্রিপশন বাই এডিটিং দ্য স্ন্যাপশিট বিলো। দ্যাট মিনস এই পোর্শনটাকে এডিট করে, ইফ ইউ ডোন্ট, গুগল উইল ট্রাই টু ফাইন্ড এ রেলেভেন্ট পার্ট অফ ইউর পোস্ট টু শো ইন দ্য সার্চ রেজাল্টস। গুগল তার এই অংশটাকে খালি রাখবে না। সো গুগল ইরেলেভেন্টও হতে পারে, কিছু একটা সে বসায় দেবে। সো এই জন্য আমাদের যেটা উচিত সেটা হচ্ছে কন্টেন্টের ফুল একটা সামারাইজড ভার্সন আমাদের মেটা ডিসক্রিপশনে বসানো উচিত। সো এটা কি অপটিমাইজড নাকি না? অপটিমাইজড না। এটা কি অপটিমাইজড? হ্যাঁ। সো দেখেন যদি এটা অপটিমাইজড হয়, এই যে এখানে অপটিমাইজড পর্যন্ত দেখাবে। আর যে আমি যে একটু আগে বেশি দিয়েছিলাম, এই দেখেন ডটস চলে আসছে। বুঝতে পেরেছেন? সো মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন আমরা কিভাবে বসাবো, ক্লিয়ার নাকি একটু কনফিউশন আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা হেডিং বিষয়টা আমরা দেখেছি অলরেডি, রাইট? আচ্ছা, এবার দেখবো হচ্ছে ইমেজ অল্টার ট্যাগস। সো ইমেজের যে অল্টারনেটিভ টেক্সটটা বসাতে হয়, সো আমাদের ইমেজের অল্টার ট্যাগ আছে কিনা এটা যাচাই করবো জানি কিভাবে? রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাব, এলিমেন্ট সিলেক্ট করে অপশনটায় সিলেক্ট করে এখানে দেখব কোথাও IMG ALT দিয়ে কিছু লেখা আছে কিনা। নাই। তাহলে এই ইমেজটা যেখানে আছে আমাদের সেই পোস্টে যেতে হবে। এটাই সেই পোস্ট না? আচ্ছা, সো এখানে দেখেন আমরা যখন ইমেজগুলোকে আপলোড করেছিলাম তখন একটা অপশন এসেছিল, আমরা কেউ খেয়াল করিনি। ধরেন এই যে একটা ইমেজ যখন আমরা আপলোড করেছিলাম, দেখেন হাতের ডান পাশে একটা অপশন লেখা ছিল ALT টেক্সট। হ্যাঁ, তখন আমরা দেইনি কেন? ইচ্ছা করে ভুল না করলে সমাধান কিভাবে করবো, তাই না? আচ্ছা, সো এটাকে ডিলিট করি। এখন এটা তো হলো আপলোড দেওয়ার সময়, বাট ইমেজটা তো অলরেডি আপলোডেড। এটাকেও দুইভাবে আমরা অল্টার ট্যাগগুলো বসাতে পারবো। আমাদের কন্টেন্টের ভিতরে যেগুলো আছে এগুলোকে জাস্ট ক্লিক করব বা সিলেক্ট করলাম, দেখেন এখানে একটা এডিটের অপশন আসছে। সো এখানে ক্লিক করে আপনি এখানে একটা অল্টারনেটিভ টেক্সট একটা অপশন পাবেন। এটাই হচ্ছে আপনার ইমেজ ALT। সো এখানে লিখলেন দিস ইজ এ টেক্সট, জাস্ট যেন আইডেন্টিফাই করতে পারি আমরা এখানে গিয়ে, দিয়ে এটাকে আপডেট করে দিলাম এবং এখান থেকেও আপডেট করে দিলাম। তাহলে কি একটা ইমেজে চেঞ্জ করলাম। এবার এখানে এসে রিফ্রেশ করি, চেঞ্জ করেছি কি এই ইমেজের না? রাইট ক্লিক করে ইন্সপেক্ট সিলেক্ট করলাম, আসছে দিস ইজ এ টেক্সট। আমরা এটা লিখেছিলাম না, আমরা অন্য কিছু লিখে দেখাতে হবে যেন বিশ্বাস হয় কিনা আবার। হ্যাঁ, অনেক সময় আসবে না,
এই যেমন দেখেন অনেক সময় আসবে না, ঠিক আছে? সো এগুলো চেক করে নিতে হবে আমাদেরকে। না আসলে না আসলে সমস্যা নেই তো, ওটা কোনো প্রবলেম না। তাহলে ইমেজ অল্টার ট্যাগস কিভাবে বসাবেন, ক্লিয়ার? পারবো? আচ্ছা। সো ইউআরএল ডেলিমিটারের যে ইস্যুগুলো হয় এগুলো আমরা বুঝতে পেরেছি। স্পেশাল ক্যারেক্টার যদি চলে আসে তাহলে কিভাবে চেঞ্জ করতে হবে, এই যে পার্মালিঙ্ক অথবা এই যে স্লাগটা আমরা চেঞ্জ করে দেব, ঠিক আছে? এখন আমি যে বিষয়গুলো দেখাচ্ছি এগুলো তো আপনারা এখন দেখতেছেন, লেটার অন এগুলোকে একটা এক্সেল শিটে কিন্তু দেখাইতে হবে যে আপনি কোন মানে এখন আমাদের এখানে তো পেজ দুইটা বা কন্টেন্ট দুইটা, এখন ক্লায়েন্টের ওয়েবসাইটে তো 20টা 50টা 200টা হতে পারে। আপনাকে প্রত্যেকটা পেজ ধরে ধরে দেখাইতে হবে আপনি কি এডিট করেছেন, কি চেঞ্জ করেছেন, ঠিক আছে? তো ওইটা শিট আছে আমার কাছে, আমি এটা আপনাকে দিয়ে দিব আপনাদেরকে। সো ওখানে জাস্ট আপনারা বসালেই হবে, ঠিক আছে? আচ্ছা, সো নেক্সট পার্ট হচ্ছে আর্কিটেকচারাল চেক। সো এটা এখন এখানে কিছু করব না এখানে, কারণ এটা ওয়েবসাইটের ইস্যু, ওয়েবসাইটের ডেভেলপার দেখবেন। আমি যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপার নাও হই, ঠিক আছে, এটা ওয়ার্ডপ্রেস ডেভেলপার থাকবেন, উনি দেখবেন। আচ্ছা, দেন হচ্ছে কি ব্রোকেন লিঙ্ক। সো আমার ওয়েবসাইটে কোনো একটা লিঙ্ক নষ্ট হতেই পারে, এগুলো আমরা কিন্তু স্ক্রিমিং ফ্রগ থেকে সবগুলো বের করতে পারবো যে কোন লিঙ্ক ব্রোকেন আর কোন লিঙ্ক ওয়ার্কিং। সো এখন ধরেন আমি কোনো একটা লিঙ্ক পেয়েছি আমার ওয়েবসাইটে যেটা ব্রোকেন। এখন আমি কিন্তু এই স্পেসিফিকলি প্রত্যেকটা পেজে গিয়ে হয়তোবা চেঞ্জ করতে গেলে অনেক সময়ের ব্যাপার বা অনেক ঝামেলার ব্যাপার। সেই ক্ষেত্রে আমি চাইলে যেটা করতে পারি, আমার ওয়েবসাইটে আছে এরকম লিঙ্কসগুলোকে আমি রিডাইরেক্ট করতে পারি। কথার কথা, ধরেন আমার এখানে সার্ভিস পেজ বা সার্ভিসেসে যদি কেউ ক্লিক করে সে যেন বেডরুম আইটেমসে চলে যায়, এরকম কিন্তু রিডাইরেকশন আমরা করে দিতে পারি। এটার জন্য আমাদের একটা প্লাগইন দরকার। প্লাগইনটার নাম হচ্ছে, দেখেন সব কিছু কি প্লাগইন দিয়ে করছি না আমরা? সেই প্লাগইনটার নাম হচ্ছে রিডাইরেকশন। রিডাইরেকশন লিখবেন, এই যে রিডাইরেকশনটা আছে এটাকে ইনস্টল করবেন। এটার সিম্পলি কাজ হচ্ছে যে আপনার যে পুরাতন লিঙ্কগুলো আছে এগুলাকে আপনার নতুন লিঙ্কে আপডেট করে দেওয়া উইদাউট চেঞ্জিং দ্য প্লেসমেন্টস, যত পেজে থাকবে যেখানেই থাকুক, ঠিক আছে? এটা আপনার ওয়েবসাইটের হতে হবে, আপনি আবার আরেকজনের ওয়েবসাইটে কিন্তু চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? সো এখান থেকে আমরা এটা ইনস্টল করে নিলাম। সো এখান থেকে আমরা চলে যাই ইনস্টলড প্লাগইনস, এই যে আমাদের রিডাইরেকশন। সো এখান থেকে চলে যাই সেটিংসে, এখানে জাস্ট আমাদেরকে বলে দিবে, একটু এক্সপ্লেন করে দিবে সোর্স ইউআরএল এটা কোনটা, যেটা হচ্ছে আমাদের পুরাতন ইউআরএল, আর টার্গেট ইউআরএল হচ্ছে আমাদের যে নতুন ইউআরএল এ নিয়ে যেতে চাচ্ছি সেটা। বুঝতে পারছেন? না বুঝলে জিজ্ঞেস করবেন, কাজ দিব কিন্তু একটু পরে। আচ্ছা, সো এখান থেকে আমরা স্টার্ট সেটআপে ক্লিক করব, কন্টিনিউ দিব। এখানে 100% হয়ে গেল, গুড, দেন ফিনিশ, জাস্ট এতটুকু করার পরে রেডি টু বিগিনে দিব। এবার এখান থেকে আমরা চলে যাব ডাইরেক্টলি এই যে রিডাইরেকশন যে পার্টটা আছে এখানে যাওয়ার পরে, যেখানে এখানে বলছে না সোর্স ইউআরএল, ধরেন আমরা চেঞ্জ করি, হ্যাঁ? সো ধরেন যে অ্যাবাউট আস যে পেজটা আছে এই ইউআরএলটা নিলাম, যে কেউ যদি সার্চ করে আমাদের এই অ্যাবাউট আস, তাহলে যেটা হবে সে হচ্ছে চলে আসবে কিসেতে, ধরেন বেড কিচেন প্রোডাক্টসে। এই লিঙ্কটা আবার দিতে হবে। তাহলে এই যে লিঙ্কটা এটা কপি করে আমাকে টার্গেট ইউআরএলে দিতে হবে। এটা আমি অ্যাড রিডাইরেকশন দিয়ে দিই। এবার আমি একটু রিফ্রেশ করি, এখানে দেখেন সার্ভিসেস, রাইট? আচ্ছা, অন্য আগে অন্য পেজে যাই। সো ধরেন সার্ভিসেস ক্লিক করলাম, এই কাজ নেই। কাজ হলো না।
সরি, ভুল হয়েছিল, আমি শুধু সার্ভিসেস লেখাটা নিয়েছিলাম, আমি লিঙ্ক নিয়ে নিই ভুলে। হ্যাঁ, সো যে সার্ভিসেস এখানে ক্লিক করি, কই নিয়ে আসে কিচেন প্রোডাক্টস। তার মানে যদি আমরা মিসলিডও করতে চাই আমাদের অডিয়েন্সকে, সেটাও পসিবল না। কিন্তু অনেক সময় আমাদের লিঙ্কস নষ্ট থাকতে পারে। ধরেন এমন একটা লিঙ্ক আমার অনলাইনে আছে যেটা খুব পপুলার, বাট ওটা কাজ করে না, ঠিক আছে? সো আমরা কিন্তু আমাদের অন্য রেলেভেন্ট পেজে নিয়ে আসতে পারি অডিয়েন্সকে। তো সেই ক্ষেত্রে আমরা রিডাইরেকশনগুলোকে ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, এখন এখানে বাকিগুলো হবে না, কারণ এগুলো আমাদের যখন কন্টেন্ট লিখবো তখনই হবে, তার আগে না। দেন হচ্ছে এই স্কিমা মার্কআপটা। তো স্কিমা মার্কআপটা কি ছিল? একটা ছোট কোড যেটা আমাদের একটা পেজের কি করবে, স্ট্রাকচারকে, বলেন বাকিটা, আমি তো জানি, আপনারা জানেন না স্কিমা মার্কআপটা কি? আপনারা তো ছিলেন না ওই সময়। স্কিমা মার্কআপটা কি? এটা একটা ছোট কোড যেটা গুগল বা ক্রলারদেরকে হেল্প করবে আমার ওয়েব পেজের স্ট্রাকচারটাকে বুঝতে। এই সো এখন আমাদের ওয়েবসাইটে তো স্ট্রাকচার ডেটা নেই, আছে? নাই তো, নতুন ওয়েবসাইট, স্ট্রাকচার ডেটা কি আছে আমাদেরটা? নাই। তো কনফিডেন্টলি বলেন নাই, কারণ আপনাদের সামনে তো ওয়েবসাইট তৈরি করতেছে, কিছু কি বসাইছে এই পর্যন্ত? সো যেহেতু স্কিমাটা নাই, সো আমাদেরকে এখান থেকে স্কিমা বসাইতে হবে। সো আমরা লিখব জেসন এলডি স্কিমা জেনারেটর, ঠিক আছে? সো প্রথম যে ওয়েবসাইটটা আছে, সবচেয়ে ইজি ওয়েবসাইট, jasonld.com, এই ওয়েবসাইটটা আসবো। আসার পরে নিচে এখানে আপনাকে এই অপশনগুলো জাস্ট ফিল আপ করতে হবে। আমাদের বিজনেসটা কি, লোকাল অর্গানাইজেশন নাকি কোনো পার্সন, মানে পার্সোনাল ওয়েবসাইট? সো আমরা দিলাম লোকাল বিজনেস। কি টাইপ অফ বিজনেস? দেখেন এখানে একটা কোড চলে আসছে না? এবার ধরেন এটা হচ্ছে, আমি এখান থেকে দিলাম স্টোর। ওকে, এখন বলছে আমাদের স্টোরের নাম কি। সো আমাদের স্টোরের নাম হচ্ছে এই যে এটা, তাই না? দেখেন এখানে অটোমেটিকলি কোড লিখে দিচ্ছে না? সো এখানে আমি দিলাম নামটা। সো এখানে দেখেন নেম ব্যাকডিএম 2513, লোগো ইউজ এ ইউআরএল টু ইয়োর লোগো ইমেজ। সো এখানে আমাদের লোগোর ইউআরএলটা দিতে হবে, রাইট? এখন আমরা মনে করতে পারি যে লোগো তো এটাতে ক্লিক করলে তো লোগোতে আসে, তার মানে এটা মনে হয় লোগো ইউআরএল, তাই না? বসে নেই, কিন্তু এখানে ক্লিক, এই যে লোগোতে ক্লিক করলে তো একটা ইউআরএলে যায়। নর্মাল চিন্তা কি, তাহলে এই ইউআরএলটাই মনে হয় আমার লোগোর না। আপনার প্রত্যেকটা ইমেজের আলাদা আলাদা ইউআরএল আছে, যেটা আপনি পাবেন যখন মিডিয়াতে যাবেন, গিয়ে এখান থেকে আপনার লোগোটাকে আগে সিলেক্ট করবেন। করলে দেখেন ডান পাশে একটা আছে ফাইল ইউআরএল। এইটা হচ্ছে আপনার লোগোর বা যে কোনো ইমেজের সেপারেট ইউআরএল। আপনি শুধুমাত্র এই ইউআরএলটাকে পেস্ট করেন, শুধুমাত্র ইমেজ ব্যতীত আর কিছু আসবে না। এই ইউআরএলটাকে চেয়েছে, সো আমি এই ইউআরএলটাকে এখানে এই যে বসাই দিলাম, চলে আসছে। এবার আমাদের বিজনেসের ব্যাপারে একটু ডিসক্রিপশন দিতে হবে। সো this is a demo business for class purpose. দেন আমাকে অ্যাড্রেস দিতে হবে, সিটি, রিজন, জিপ কোড, কান্ট্রি। দেখেন সব চলে আসতেছে না? যদি আমাদের গুগলের ম্যাপ থাকতো তাহলে আমরা ল্যাটিটিউড আর লঙ্গিটিউড দিতে পারতাম। আচ্ছা, একটা জিনিস বলতে পারবেন, এই যে ধরেন অনেক সময় ড্রোন বা মিসাইলস কিভাবে একদম অ্যাকুরেটলি বুঝে যে কোন জায়গাটাতে হিট করতে হবে? ট্র্যাক করে না, বাট একটা তো আমাদের ভৌগোলিক একটা লোকেশন সেট করা, যে কি অ্যাক্সেসের মাধ্যমে না, একটা এক্স অ্যাক্সেস এবার একটা ওয়াই অ্যাক্সেস, রাইট? যখন দুইটা একসাথে হয় মাঝখানে একটা পয়েন্ট হয় না, ওইটাই কিন্তু হচ্ছে কি এক্স্যাক্ট লোকেশনটা। সো গুগলও যখন কোনো একটা বিল্ডিংকে ট্র্যাক করে, একটা বিজনেস আপনি পিন পয়েন্ট করেন, সেই লংগিটিউড এবং ল্যাটিটিউড এই দুইটা বিষয়কে দেখে তারপর সেটাকে পিন পয়েন্ট করে। সো এই লংগিটিউড অ্যান্ড ল্যাটিটিউড আমরা দিলে এখানে আমাদের ম্যাপটাকেও শো করবে বা আমাদের লোকেশনটাকেও পিন পয়েন্ট করবে।
দেন হচ্ছে আমরা গুগল ম্যাপ দিতে পারি, এটা হচ্ছে আমাদের লোকাল এসইওর একটা অংশ। আমাদের বিজনেস কবে ওপেন, কয়টায় ওপেন, কয়টায় ক্লোজ, সব কিছু আমি এখান থেকে সেট করতে পারি। এখন দেখেন এই এতগুলো অপশন আসছে, রিজন হচ্ছে আমরা এখানে সেট করেছি লোকাল বিজনেস। যদি আমি পার্সন করতাম এত কিছু আসতো না, যদি অর্গানাইজেশন করতাম তাহলে একটু ডিফারেন্ট আসতো। বাট বেসিকলি যেটা করতে হবে, এখানে সব ইনস্ট্রাকশনস ফিল আপ করে এই কোডটাকে একটা টেক্সট ফাইলে নিয়ে আপনার ক্লায়েন্টকে দিয়ে বলতে হবে, ডেভেলপারকে বলতে যে এটা যেন উনি বসিয়ে দেয়। ডেভেলপার কখন বসাবে? যখন ওটা নন সিএমএস হবে, তাই না? আর যদি সিএমএস এ হয় তাহলে আমরা যেটা করব, আমাদের স্পেসিফিক পেজের হেড সেকশনে এটাকে আমরা বসাবো। ধরেন আমরা এখান থেকে চলে যাই অ্যাপিয়ারেন্স থিম ফাইল এডিটর, এবং আমাদের হেড সেকশনের হেড শেষ হওয়ার আগে এই যে এই জায়গাটাতে আমরা এই কোডটাকে বসাবো। ঠিক আছে, বুঝতে পারছেন? একটু হার্ড লাগতেছে না? কোড টোড চলে আসছে, তাই তো? এগুলো করতে দেখলো না নিজের কাছে একটু মজা লাগবে যে আরে কোড পারি তো আমরা। ঠিক আছে, কারণ এটা একটা কোড লেখা, তাই না? আপনারই তো তৈরি করবেন এটা। আচ্ছা, তো বুঝছে যে কিভাবে স্কিমাটা বসাতে হবে, কিছুটা ক্লিয়ার? আচ্ছা, সো কন্টেন্টের ক্ষেত্রে আমাদের কোনো কিছু নেই। এবার আমরা একদম ফার্স্টে চলে যাব, যেখানে আমাদেরকে এই যে একদম আমাদের গুগলের হোস্টটাকে বসাইতে হবে, রাইট? ক্রলারের জন্য হোস্ট। এই robot.txt বসাতে হলে আপনারা এখন খুবই ইজি হবে, যেহেতু আপনারা Yoast SEOটাকে ইনস্টল করে নেবেন। জাস্ট আপনাদের যেটা করতে হবে, এখান থেকে Yoast SEOতে যেতে হবে, এখান থেকে টুলসে যাব, টুলস থেকে ফাইল এডিটর এই অপশনটা যেতে হবে। গেলে দেখেন এখানে আপনার লেখা আসবে ইউ ডোন্ট হ্যাভ এ robot.txt ফাইল, ক্রিয়েট ওয়ান হিয়ার। মানে আমাদের ওয়েবসাইটে কোনো robot.txt নাই, তৈরি করতে বলা হচ্ছে। সো আমি জাস্ট এখান থেকে ক্রিয়েট robot.txt ফাইল দিলেই দেখেন আমার একটা robot.txt তৈরি হয়ে গেছে। এবার জাস্ট এখান থেকে সেভ চেঞ্জেস টু robot.txt দিলেই আমাদের robot.txt রেডি। অনেক কষ্ট ছিল না। দেন হচ্ছে XML সাইট ম্যাপ। HTML সাইট ম্যাপ একটু পরে দেখাচ্ছি, XML দেখাই। XMLটা কি, আমাদেরকে কাদের জন্য করতে হবে? এটা ক্রলারদের জন্য। সো এখানে কি থাকবে? কোডস, ডিফারেন্ট টাইপস অফ কোডস। আমাদের ওয়েবসাইটে যেহেতু আমরা Yoast SEO ইনস্টল দিয়েছি, অলরেডি আমাদের ওয়েবসাইটে XML সাইট ম্যাপ আছে। দেখেন আমরা তো তৈরি করিনি, তাই না? এটা কে জেনারেট করে দিয়েছে? Yoast SEO। এখন এটা তো হয়ে গেল যখন আমাদের কাছে সিএমএস ওয়েবসাইট আছে, বাট যখন নন সিএমএস ওয়েবসাইট হবে তখন তো আর Yoast থাকবে না। তখন এটা আমরা কিছু জেনারেটরস আছে, XML সাইট ম্যাপ জেনারেটর। প্রথম ওয়েবসাইটটার নামই হচ্ছে XML সাইট ম্যাপ জেনারেটর। এটাতে যাব, যাওয়ার পরে আপনি জাস্ট আপনার ওয়েবসাইটের মেইন ইউআরএলটা দিবেন। আর আমি যখনই মেইন ইউআরএল বলবো তার মানে .com বা .j এক্সটেনশন ওটা পর্যন্ত এটাকে এখানে পেস্ট করবেন, করে জাস্ট স্টার্ট দিবেন। এখানে এটা কমপ্লিট হয়ে গেলেই আপনাকে ফাইলটা দিয়ে দিবে। এই ফাইলটা আপনি আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করবেন যে উনার যেই ওয়েবসাইট ডেভেলপার উনি যেন এই কোডটা বসায় দেয়। ঠিক আছে, এটা আমি বসাতে পারবো না। ক্লিয়ার? আর যদি সিএমএস হয় তাহলে তো অলরেডি চলেই আসলো। দেন হচ্ছে আমরা দেখব যে HTML সাইট ম্যাপ। সো HTML সাইট ম্যাপটা যেহেতু হিউম্যানসের জন্য, সো এটা তৈরিও করবে হিউম্যানস। এটা সিম্পলি হচ্ছে একটা পেজ যেখানে আপনি আপনার বাকি যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজের নাম লিখেছেন এবং ওগুলাকে লিংক করে দিয়েছেন। সো এখান থেকে আমরা পেজেসে চলে যাব, এখান থেকে অ্যাড নিউ পেজ, এবং এটা টাইটেল এবং স্ল্যাগ হতে হবে সাইট ম্যাপ, অন্য কোনো কিছু না। এখানে
চলে আসুক এই যে সাইট ম্যাপ, অন্য কোনো কিছু হওয়া যাবে না। সো এখানে যেটা করতে হবে, আমি লিখলাম হোম। সো আমার যতগুলো পেজ আছে, অ্যাবাউট আস, সার্ভিসেস, কন্ট্যাক্ট আস, যতগুলো পেজ থাকবে সবগুলো আমাদের এখানে লিখতে হবে। পরে যদি পেজ বাড়াই, বাড়লে আবার এখানে অ্যাড করতে হবে। প্রত্যেকটা লেখার পরে হোমটাকে সিলেক্ট করলাম, লিঙ্কে ক্লিক করলাম, এখানে আমাদের ওয়েবসাইটের হোমের ইউআরএলটাকে এখানে বসায় লিঙ্ক করতে হবে। অ্যাবাউট আসে সিলেক্ট করি, লিঙ্কে যাই। সো আমাদের অ্যাবাউট আসের যে পেজটা, এই যে এইটাকে ইউআরএলটা কপি করে এখানে এইটাকে লিঙ্ক করতে হবে। এরকমভাবে যদি ওয়েবসাইটে 1 লাখ পেজ থাকে ওটাকে দিতে হবে, দিয়ে পাবলিশ। যখনই কেউ আপনার ওয়েবসাইটে গিয়ে সাইট ম্যাপ লিখে সার্চ করবে, তখনই এই যে লিঙ্কসগুলো পেয়ে যাবে। ক্লিয়ার? কত সহজ কাজ। কাস্টম 404। সো এই যে কাস্টম 404টা যেটা বলেছিলাম, আপনি যখনই কোনো থিম ইউজ করবেন, কাস্টম 404 পেজটা এটার সাথেই থাকবে। যেরকম আমি যে কোনো জিব্রিশ লিখেছি, স্যার 2 মিনিট, আমি ফোন দেখছি, 2 মিনিট। আচ্ছা, সো এই যে জিব্রিশ লিখেছি, সো দেখেন আমার এখানে কি দেখাচ্ছে, উপস দ্য পেজ ক্যানট বি ফাউন্ড। এই কথাটা, পেজ নট ফাউন্ড, দ্য পেজ ডাজ নট এক্সিস্ট, 404 সবই কি একটাই না? একই। এখন কাস্টমাইজেশনটাকে দেখেন, আমার এখানে নেভিগেশন আছে, সাইড বার আছে, ফুটার আছে। সো এটা কাস্টমাইজ কি না? ওইভাবে কাস্টমাইজড, ওইভাবে না, অ্যাকচুয়ালি কাস্টমাইজিং। যদি কাস্টমাইজ না হতো, যেটা দেখেছিলাম আপনাদেরকে, এই যেটা, এটা হচ্ছে কাস্টমাইজ না, কিছুই আসবে না। ঠিক আছে, এগুলো হচ্ছে 1000 টাকার ওয়েবসাইট। আর যখন আপনি ওয়েবসাইট বিল করবেন 50,000 টাকা দিয়ে, তখন আপনি সব কিছু খেয়াল করবেন, যদি কিছু নাও থাকে ওটাকেও ডেকোরেটিভ ভাবে রাখবেন। ঠিক আছে, আসলে এটা 1000 টাকা না, আবার এটা মনে করেন না। আচ্ছা, এটা হতে একটু সময় লাগবে, এই যে এক্সাম্পল সাইট ম্যাপটা, বিকজ এটা আমরা যত বড় ওয়েবসাইটের জন্য নিব তত বেশি টাইম নেবে। যদি আমরা 5 পেজের কোনো ওয়েবসাইট নিতাম তাহলে এটা এতক্ষণে হয়ে যেত। ঠিক আছে, সো আমি ধরেন ক্যান্সেল করি এটাকে, আমি এখানে অন্য একটা ওয়েবসাইট দিই, কথার কথা বিয়ার মাই, আমরা যে ওয়েবসাইটে কাজ করব ওই ওয়েবসাইটটাতে গিয়ে তারপরে টুলস থেকে জি, এটা টুলস না, এটা একটা মানে ওয়েবসাইট। সো এখানে গেলে হবে। সো আমি অন্য একটা ওয়েবসাইট দিলাম, আশা করি এটা বেশিক্ষণ লাগবে না, এটা খুব কম পেজেস আছে। ওকে, ডান। এবার এখান থেকে ভিউ সাইট ম্যাপ ডিটেলসে ক্লিক করব। দেখেন এখানে একটা ফাইল চলে আসছে, ডাউনলোড ইউর এক্সএমএল সাইট ম্যাপ ফাইল। এই যে এখানে ক্লিক করলেন, এই যে একটা সাইট ম্যাপ ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট এই ফাইলটা আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে। এখন দেখেন এই যে ফাইলটার আর্টিংসে যে এক্সএমএল সাইট ম্যাপ দেখেছিলেন একই রকমের না? মনে নেই, কারোই মনে নেই, হতে পারে। সো আমরা যাই, দেখেন তো একই না? সো ওরাও কি করেছে, অনলাইন জেনারেটর দিয়ে জেনারেট করে নিয়েছে। ক্লিয়ার? সো এখানে আমাদের ক্রলেবিলিটির যে ইস্যুসগুলো ছিল এগুলো আমরা সলভ করতে পেরেছি, অন পেজে যে ইস্যুসগুলো ছিল এগুলোকে সলভ করতে পেরেছি, ইউআরএল যে ইস্যুসগুলো এগুলো দেখতে পেরেছি, আর্কিটেকচারাল চেক এটা তো ওয়ার্ডপ্রেসের, লিঙ্ক ইস্যুস কিছু কিছু লিঙ্কস আমরা চেঞ্জ করতে পারবো, বাকিগুলো আমার কন্টেন্ট যখন আমরা তৈরি করব, আমরা অন সাইটে যখন লাইভ কাজগুলো করব তখন এগুলো বাকি চেঞ্জ করতে পারবো। স্কিমা ডান,
কন্টেন্টের ক্ষেত্রে কন্টেন্ট ও ডেভেলপমেন্টের ব্যাপার, আপনাদের কন্টেন্ট রাইটিংয়ের ক্লাসের পরে এগুলো দেখবেন। এবং বাকি যেটা আছে সাইট লোডিং স্পিড, সাইট লোডিং স্পিড বা আপনার ওয়েবসাইট কতটা ফাস্ট এটা ডিপেন্ড করবে আপনার যে ফাইলগুলো আপলোড করেছেন আসলে এগুলোর সাইজটা কত। যেরকম আমরা যখন আমাদের ওয়েবসাইটে ইমেজগুলো নিচ্ছিলাম একটা বারো কি সাইজ দেখেছি কত সাইজের, যেটা নিয়েছি বাস দিয়ে দাও। বাট বেসিক্যালি যেটা করতে হয়, চেষ্টা করতে হয় যেন আপনি আপনার যে ইমেজ ইউজ করছেন এটার ফাইল সাইজটা যেন উইথিন 100 কিলোবাইট হয় ইফ পসিবল। ঠিক আছে, এখন বলতে পারেন যে স্যার 2 MBর একটা ছবি তুলছি, ওইটাকে যদি আমি 100 কিলোবাইটে আনতে চাই তাহলে তো কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য অনেক অনলাইন ইমেজ কম্প্রেসার্স আছে যারা কোয়ালিটি ইনট্যাক্ট রেখে ইমেজের সাইজ কমাবে, সাচ অ্যাজ টাইনি জেপিজি। টাইনি জেপিজির কাজ হচ্ছে আপনি যে ইমেজটা দিবেন সেটা সাইজটাকেও রিডিউস করে দিবে। যেমন আমি এখান থেকে আপলোড করি ফোর্সে, এইটা তো ফটোশপে করা যাবে। হ্যাঁ ফটোশপে করা যায়। রেজোলিউশন কম দিলে হয়। না রেজলিউশন কমানো যাবে না, তখন তো ইমেজের কোয়ালিটি কমে গেল, ওটা তো করা যাবে না। তো আপনি এমনিতে করতে পারবেন, আপনি সেভ ফর ওয়েবে গিয়ে অপটিমাইজ করে দিলে আপনাকে 8টা ভার্সন দিবে, আপনি ওখান থেকে একটা সাইজ নিতে পারবেন কোয়ালিটি দেখে। সো ধরেন এই যে একটা ইমেজ, হ্যাঁ 235 কিলোবাইট। সো আমি এটাকে এখানে আপলোড করি, এটাকে কম্প্রেস করবে, দেখেন আমাকে কত দিয়েছে 165 কিলোবাইট। ঠিক আছে, তো এরকমভাবে আমরা চাইলে ইমেজগুলোকে ছোট করে নিতে পারবো। ফটোশপ দিয়ে করেন, ক্যানভা দিয়ে করেন, ঠিক আছে, আরও অনেক টুল আছে করা যায়। সেরকমভাবে আমাকে ইমেজ করে দিতে হবে। এখন করার মানে এই না যে আমার ইমেজের কোয়ালিটি কমে গেছে, আমার কিন্তু ইমেজের কোয়ালিটি জায়গা মতো ইনট্যাক্টই আছে। ঠিক আছে, যেই রেশিও আমি দিয়েছিলাম রেশিও জাস্ট সাইজটা ছোট হয়েছে। ওকে, সো এগুলোকে আমরা করতে পারবো সময় লাগবে। পারবো না? যদি আমরা এই সার্ভিসটা প্রোভাইড করতে পারি এসইও অডিটের সাথে, তাও আপনি হচ্ছে এই যে সলিউশন যেটা আমরা দেখছি, ঠিক আছে, এটা কিন্তু একদিনের কাজ না, বিকজ এখানে এখনও কন্টেন্টের বিষয়গুলো আছে। সো যখন আপনি এসইও করছেন, এসইওর জন্য কাজ করবেন, এই প্রত্যেকটা ইস্যুকেই বারবার ঘুরায় ফিরে আপনার সলভ করতে হবে। যতগুলো পেজ আছে এক একটা পেজকে একদিন সময় লাগুক, 2 দিন সময় লাগুক, আপনাকে এগুলো এক এক করে করতে হবে। মান্থলি হোক ইয়ারলি হোক আপনাকে ওনারা ওইভাবে পেমেন্ট দিবে। ঠিক আছে, অনেক সময় আপনাদেরকে বলবে যে আপনি একটা ইনিশিয়াল অডিট করে দেন, ওই অডিটে যে প্রবলেমগুলো আছে ওইগুলো সলভ করতে কতদিন লাগবে বলেন, আমি ওই হিসেবে পে করবো। দ্যাট মিনস একটা প্রজেক্ট আকারে। কেউ আছে মান্থলি বেসিসে যাবে, কেউ বলবে প্রজেক্ট আকারে। অডিটের সমস্যাগুলোই সমাধান করবেন, নতুন কোনো কিছু সমাধান করা লাগবে না। সেই ক্ষেত্রে খালি ওই সমস্যাগুলো সমাধান করলেই এনাফ। সো আপনি চার্জ করতে পারেন $100, $150, $200। ঠিক আছে, অডিটের জন্য সর্বোচ্চ গেলে 30, ঠিক আছে, এবং বাকি ধরেন $150, $200 এনাফ। ঠিক আছে, এটা হচ্ছে ইনিশিয়াল যখন কাজ শুরু করেছেন। এখন তো প্র্যাকটিস করবেন, এখন আবার কাজ নিতে যান না। ঠিক আছে, এখন আগে নিজের থেকে প্র্যাকটিস করবেন। যখন নিজে কনফিডেন্ট আসবে নিজের ভিতরে যে ওকে আমি বুঝি যে কোথায় কি আছে। কারণ একটা ক্লায়েন্ট আপনাকে একটা নন সিএমএস ওয়েবসাইট দিয়ে বলতেই পারে যে ভাই আমার এই ওয়েবসাইটের আপনি অডিট করেন। যেমন আমি যে এই ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাচ্ছি না, সো এইটা রিসেন্টলি আমাকে আমার এক ভাইয়া দিয়েছে, দিয়ে বলতেছে কি এই ওয়েবসাইটটা আমি তৈরি করেছিলাম, এটা একটু অডিট করে দাও। ক্রলই করতে পারে না, বিকজ robot.txt ব্লক করে রেখেছে। robot.txt প্রত্যেকটা ক্রলারকে এখানে ব্লক করে রেখেছে। তাহলে কি এটা সবচেয়ে মেজর ইস্যু না? ক্রল না করতে পারে ডেটা পাবো কোথা থেকে? ঠিক আছে, সো এরকম অনেক ইস্যুস অনেকেই বলবে। সো যেটা করতে পারবেন ইনিশিয়াল কাজগুলো করে দিতে পারবেন, লাইক অডিটস বা ছোটোখাটো সিঙ্গেল পেজের প্রবলেম সলভ বা টেক্সট। ক্লায়েন্ট যদি বা আপনাকে যদি কেউ বলে যে ভাই নন সিএমএস ওয়েবসাইটে কাজ করে দেখান, তখন কিন্তু এগুলো আপনাকেই করতে হবে। আপনি বলতে পারবেন না যে ভাই আমি তো নন সিএমএস এর কাজ পারি না, আমি হবে না। টিমে রাখতে হবে। এসইও ঠিক আছে, আপনার যেই H1 আপনি এখানে দেখতেছেন জায়গা আলাদা আছে, জাস্ট নন সিএমএস এর পার্থক্য হচ্ছে ওখানে লেখা থাকবে H1,
যেরকমভাবে যখন আমরা কন্টেন্টের এখানে গিয়েছিলাম, এই জন্য আমি আপনাদেরকে যে কোডসগুলো দেখিয়েছিলাম, যে এই যে এখানে লেখা থাকবে, হ্যাঁ, ট্যাগ দেওয়া থাকবে H1 নাকি H2, সো এরকমভাবে এখানে স্পেসিফিক লেখা থাকবে। সো আপনি তো দেখবেন যে H1 4টা দেওয়া, এই 4টা তো হবে না, একটা হবে, ঠিক আছে, H2 আছে, 4 আছে, 3 নাই, তাহলে 4 বাদ দিয়ে সব 2 করে দাও, বা 4 বাদ দাও 3 দাও, এরকমভাবে আপনারা করে দিতে পারবেন। এই জন্য স্যার বলেছিলাম যে ওয়েবসাইটের হোমওয়ার্কটা সবাইকে করতে, ঠিক আছে, কারণ এই যে আমি যে আজকে কাজগুলো করালাম, ঠিক আছে, এই সেম কাজগুলো তো আপনাদেরকে আবার নেক্সট ক্লাস আমাকে করে দিতে হবে, তাই না? যদি আমরা না বুঝি, নেক্সট ক্লাসে আমরা আবার সেম টপিকে আবার দেখব, বাট আপনারা যে চেষ্টা করেছেন ওটা আমাকে দেখাইতে হবে। Non-CM আর CM এর মধ্যে পার্থক্য। হ্যাঁ হ্যাঁ, কোড যদি জাভা নন সিএমএস হচ্ছে যেগুলো আমরা কোড দিয়ে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তৈরি করছি। সিএমএসটা হচ্ছে যেখানে আমার কাছে অপশনসগুলো অলরেডি অ্যাভেলেবেল, আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, সেগুলো হচ্ছে সিএমএস। একটা হচ্ছে থিম বেসড, অলরেডি একটা থিম, একটা ইনফ্রাস্ট্রাকচার থাকবে, আপনি ওইটাকে হালকা পাতলা মডিফাই করবেন, বা ইনফ্রাস্ট্রাকচার থিম থাকে। থিম থাকবে। আর যেটা নন সিএমএস ওটা কিছুই থাকবে না, ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইট থাকবে, ওখানে আপনি যখন একটা কোড, এক লাইন কোড লিখবেন, তখন একটা অবজেক্ট ওখানে অ্যাপিয়ার করবে। এই পার্থক্য এটাই, ঠিক আছে। কয়েকটা দিন যাক স্যার, আমার এই নন সিএমএস ওয়েবসাইট নিয়ে আমি কাজ করছি, সো যখন আমি আপনাদেরকে দেখাবো, যদি আমি নন সিএমএস রাখি এই ওয়েবসাইটটাকে, তাহলে আমি আপনাদেরকে নন সিএমএসের ফাংশনালিটিগুলো দেখাবো। ভাইয়া শপিফাইও তো একটা মনে হয় সিএমএস না ভাইয়া? আপনারা কন্টেন্ট লেখার জন্য আপনাদের কন্টেন্ট রাইটিংয়ের ক্লাস আছে, আপনাদের কেন পারবেন না? হাত আছে, ব্রেন আছে, কেন পারবো না? কন্টেন্ট রাইটিংয়ের ক্লাস আছে আপনাদের, হ্যাঁ। এখন আমি যদি কন্টেন্ট লিখতে বসি, কন্টেন্ট লিখতে লাগবে 8 থেকে 10 ঘন্টা, তাহলে আমার সাথে বসে থাকতে হবে? হ্যাঁ, আমরা কন্টেন্ট রাইটিং ক্লাস আছে, আমরা কন্টেন্ট শিখবো, ঠিক আছে, কারণ আমাদের আবার অ্যাফিলিয়েটও আছে, সো প্রবলেম হবে না। ওকে ভাইয়া, জি, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া, আজকে ক্লাসে অনেক কিছু দেখায় ফেলছেন, চাপ হয়ে গেছে। আজকের ক্লাসটা মনে করেন 2 দিনে হোমওয়ার্কটা করতে হবে। বুঝতে পেরেছি, এটা তো শনিবারে ভাই। এটা রবিবারে আবার, হ্যাঁ। না, আমরা আজকে আর টপিকে আগাবো না, আমরা এতটুকু টপিকই করব, সমস্যা ক্লাসে এটা আর একটু আলোচনা করলে ভালো লাগে। বুঝিনি। স্যার আজকের ক্লাসে যেটা হলো সেখানে একটু সুবিধা হবে সেটা। জি জি। সো আজকে আমরা যতটুকু দেখেছি আমাদের অডিটের সলিউশনে, এই এতটুকুই আপনাদের হচ্ছে রবিবারের কাজ থাকবে। সো মাঝখানে শুক্রবার আছে, অফ ডে আছে, ঠিক আছে। সো এই কাজগুলো আপনারা যদি বসেন, সর্বোচ্চ গেলে 2 ঘন্টার কাজ, ভিডিও দেখে করলো 3 ঘন্টার কাজ ম্যাক্সিমাম, সেগুলো একটু করে নিয়ে আসবো, ঠিক আছে। এখন এতটুকুর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু বলেন। আচ্ছা, স্কিমাটা এক মিনিট। স্কিমাটা বেসিক্যালি হচ্ছে আমার যে পেজটা, এটা আমার হোম পেজ নাকি প্রোডাক্ট পেজ নাকি ব্লগ পেজ, এইটাকে জাস্ট ক্রলারদের আইডেন্টিফায়ার সুবিধার জন্য আমাদেরকে একটা কোড দিতে হয়। ওই কোডটাকে বলা হচ্ছে স্কিমা মার্কআপ বা স্ট্রাকচার ডেটা। যেরকম আমি যদি প্রথমে শুরু করি আমার বাবার নাম দিয়ে, আপনি কিন্তু ওইটাকে আমার নাম মনে করবেন, তাই না? সো প্রত্যেকটা জিনিস একটা ডাইজ আছে না, যেটাতে বোঝা যায় যে আমি কোনটার পর কোনটাতে আসবো। সো ওই আমার ওয়েবসাইটের ওই ডাটাটাকেই গুগল বা যে কোনো ক্রলার যেন বুঝতে পারে, ওই জন্য স্ট্রাকচার ডেটাটা তৈরি করি। আর যেহেতু এটা একটা কোড, সো এই কোডটা আমরা লিখতে পারবো না, এই জন্য আমরা জেসন এলডির স্ট্রাকচার ডেটা জেনারেটর ওয়েবসাইটে গিয়ে এই কোডটাকে জেনারেট করে নিচ্ছি। আচ্ছা স্যার, কিছু বলছিলেন? জি স্যার, আসলে গত ক্লাসে আপনি হোস্টিং করার ক্ষেত্রে যে ওয়েবসাইট মানে কেনার যে বিষয়টা আমাদের কাছে তো ডটা দেয়, আমরা কি করবো আসলে? মানে আপনি ওয়েবসাইট কেনার বিষয়টা নিয়ে কথা বলছেন? আমাদের কাছে তো আসলে ডলার নাই, আমরা
হোস্টিং করার ক্ষেত্রে কি করব আসলে? এখন তো আর কোনো কস্টিং এর কোনো কিছু দেইনি আমি, এখন সবকিছুই ফ্রি রেখেছি। যখন কস্টিং আসবে তখন আমি বলবো স্যার। বুঝতে পেরেছেন? ভাইয়া শপিফাইও তো একটা সিএমএস না? শাহনওয়াজ ভাইয়া কথা বুঝতে পারছি না। শপিফাই? শপিফাই তো ভাই একটা CMS, ওইটাও তো একটা সিএমএস। না, আমরা শপিফাই নিয়ে কিছু দেখবো না ভাইয়া। না না, দেখবো না মানে আমি জাস্ট আস্কিং যে ওইটাও তো একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, শপিফাইও তো হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ, content শপিফাইও কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। মানে আমি এই প্রশ্নটা করার উদ্দেশ্য হচ্ছে ভাই, মানে ধরেন যখন ফর এক্সাম্পল কোনো ক্লায়েন্ট আমাদেরকে বললো যে আমার ওয়েবসাইটটা এসইও করে দাও, তো সেই ক্ষেত্রে কি আমি কি অ্যাট এ গ্যালান্স বুঝার কোনো চান্স আছে যে এটা শপিফাই দিয়ে করা না ওয়ার্ডপ্রেস দিয়ে করা নাকি নন সিএমএস দিয়ে করা? শপিফাইয়ের যে ওয়েবসাইটগুলো ওইগুলো আপনি একটা মাত্র শপিফাইয়ের অ্যাকাউন্টে ঢুকলে তখনই দেখতে পাবেন। ওকে, হ্যাঁ, আপনি তখন এটা এরকম ভাবে দেখাই যাবে। আর যেগুলো ওয়ার্ডপ্রেস ওগুলো তো আপনি চিনতে পারবেন, এরকম প্লাগইনস আছে। আমি প্রয়োজনে আপনাদেরকে লিস্টগুলো দিয়ে দিব, বা আমি নিজে এটা লিস্ট ক্রিয়েট করে আপনাদেরকে প্রোভাইড করব না। হ্যাঁ, মানে টুলস জানার জন্য ভাই, ধরুন ফর এক্সাম্পল ক্লায়েন্ট বললো আমার ওয়েবসাইট একটু দেখো দেখো এটার মধ্যে কি কি প্রবলেম আছে, যেটা অ্যাটলিস্ট ক্লায়েন্টকে আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া আপনার বা স্যার আপনার ওয়েবসাইটটা কি দিয়ে করা, তুমি সামহাও বলতে পারলো না যে আমি শিওর না এটা কি দিয়ে করে, আপনি তো চেক করে দেখেন। এই আচ্ছা। ক্ষেত্রে আর কি আমাদের বুঝার কোনো উপায় আছে কি? হ্যাঁ, এটা জাস্ট আপনি যদি গুগলে গিয়ে নর্মালি গুগলে গিয়ে যদি লেখেন যে নন সিএমএস ওয়েবসাইট চেকার, এরকম অনেক চেকার্স আছে, ঠিক আছে? এগুলো থেকে আপনারা দেখতে পারেন, বাট আমি আপনাদেরকে ভালো একটা টুল ইনশাল্লাহ সাজেস্ট করে দিব, ঠিক আছে? ও ঠিক আছে ঠিক আছে। ওকে, সো শাহনওয়াজ, জি ভাই আছি ভাই।